সাউন্ড ওকে ছিল না? এখন সবাই শুনতে পাচ্ছে আমাকে, রাইট? আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফিয়ারলেস ফাইটার্স অফ এইচএস 27। সবার কি অবস্থা? সবাই কেমন আছো? সবার গতকাল ক্লাসের পড়া ঠিকঠাক হয়েছে কিনা, বা বায়োলজি ছাড়াও অন্যান্য সাবজেক্টের পড়া ঠিকঠাক হয়েছে কিনা? আর সবাই ক্লাসের শুরুতে নিজেকে একটু মনে করিয়ে দাও যে আলটিমেটলি গত ক্লাসে তোমরা একটা প্রতিজ্ঞা করেছিলে, একটা প্রমিস করেছিলে যে গত দিন বা গত দিনের আগে তোমরা যে যায় অবস্থায় থাকো না কেন, যে যার অবস্থায় থাকো না কেন, যে যত বাজে অবস্থায় থাকো না কেন, তোমরা আবার নতুন করে শুরু করবে, নতুন উদ্যমে শুরু করবে। সেই প্রমিসের কথা মনে আছে কিনা? আর যারা গতকালকের ক্লাস করনি, অবশ্যই গতকালকের ক্লাস করে নেবা। গতকালকের ক্লাসে আমরা অনেক ফান করেছি, তাই না? অনেক ফান ম্যাটেরিয়াল ছিল, পাশাপাশি নতুন করে শুরু করার একটা উদ্দীপনা বা উদ্যমও ছিল আমাদের মাঝখানে। আমি ভালো আছি নুসরাত, বুশরা, ঝিনুক, রিফা, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমরা কেমন আছো বলো? ভাই আগের ক্লাস করিনি, আজকে করা যাবে? হ্যাঁ করা যাবে। আমি আগের ক্লাসের পড়া এখানে রিক্যাপ করবো এবং নতুন একটা জিনিস পড়বো। বাট সাজেশন থাকবে অবশ্যই। ক্লাস মিস যেতেই পারে তোমার নানান প্রবলেমের কারণে, লেজিক প্রবলেমের কারণে। তুমি যেটা করবা সেটা হচ্ছে ক্লাসটা মিস গেলে সেই ক্লাসটা টেনে হলেও করে আসবা, ঠিক আছে? যাতে তুমি মোটামুটি ফ্লোটা বুঝতে পারো। ওকে মাই স্টুডেন্টস? ওকে, মনে আছে, গ্রেট। এটা প্রতিদিন মনে করাইতে হবে। আমি বলেছি না, এটা ভুলে যাওয়া স্টুডেন্টের স্বাভাবিক একটা বৈশিষ্ট্য। বা যেটা করতে হবে প্রতিদিন মনে করাইতে হবে। যে স্টুডেন্ট যত বেশি নিজেকে মনে করানোর চেষ্টা করে, সেটা পড়া হোক, নিজের ভালো কাজের গুরুত্ব সম্পর্কে হোক, সে ভালো করে। কারণ সবাই ভুলে যায়, বাট এই ভুলে যাওয়া থেকে যে ব্যাক করতে পারে সে ভালো করে। ঠিক আছে? সো তুমি কতটা পড়ছো এর থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তুমি কতটা মনে রাখার চেষ্টা করছো, মনে করার জন্য রিভিশন দিচ্ছ এবং নিজের গোলটা সম্পর্কে নিজেকে বারবার নোটিফাই করছো যে ইউ হ্যাভ টু ডু দিস। ওকে, গুড। হ্যাঁ, বইয়ের পিডিএফ দেখাবো, কোনো সমস্যা নাই। 10 তারিখ থেকে কলেজে ইয়ার ফাইনাল, কোনো সমস্যা নেই। ইয়ার ফাইনাল সিলেবাসটা দেখো, যতটুকুই পড়া হয়েছে কনফিডেন্সের সাথে ইয়ার ফাইনাল পরীক্ষা দাও, ঠিক আছে? যদি 80% কমপ্লিট থাকে 80%, 60% কমপ্লিট থাকে 60%, 60% থেকে যেহেতু কিছুটা সময় বাকি আছে, একটু চেষ্টা করো আর একটু 80% যাওয়ার জন্য। বাট পরীক্ষা দিতে হবে, পরীক্ষা নিয়ে ভয় পাওয়া যাবে না। এই পরীক্ষায় খারাপ হলে কি হয় বলো? কিছুই হবে না। আসল পরীক্ষা তো বোর্ড এক্সাম, আসল পরীক্ষা তো অ্যাডমিশন টেস্ট। সো এই পরীক্ষায় ভয় পাওয়া যাবে না। নিজেকে যাচাই করার জন্য পরীক্ষাটা দিতে হবে এবং যা ফলাফল আসে না কেন মেনে নিতে হবে এবং সেটার উপর আমল করতে হবে যে আমার ফলাফলটা এরকম আসছে, দ্যাট মিনস আমাকে আরো কাজ করতে হবে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এইচএসসি ডিসেম্বরে হবে নাকি জানুয়ারিতে হবে এগুলা ভাবারই দরকার নাই। এখন তোমার ভাবনা কি? ভাবনা হচ্ছে এইটাই যে ভাই আমার অবস্থাটাকে একটু উন্নত করতে হবে, আমার তাড়াতাড়ি সিলেবাসটা শেষ করতে হবে, ইয়ার ফাইনাল সিলেবাসটা ইয়ার ফাইনালের আগে শেষ করে ইয়ার ফাইনালে যেতে হবে। আমাকে কামব্যাক করার চেষ্টা করতে হবে, আজকে থেকে কোনো গ্যাপ দেওয়া যাবে না, এই প্রতিজ্ঞা করতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। সো লিভ ইন দ্য প্রেজেন্ট। এখনকার জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা করো। সো যে কোনো কাজ করার আগে এই জিনিসটা খেয়াল করবা, এই জিনিসটার কথা মনে করায় দিবা নিজেকে যে এখন এই মোমেন্টের জন্য আমার জন্য সব থেকে ইম্পর্টেন্ট কাজ কোনটা, বা এই মোমেন্টে আমি কি এমন করতে পারি যার জন্য আমার ফিউচারটা ভালো হবে। আর একটা দিন বা প্রেজেন্ট টাইমে তুমি সবকিছু করে ফেলতে পারবা না, বাট এই ক্ষুদ্র সময়ে লিমিটেড টাইমে যে বেস্ট কাজটা করা দরকার সেই কাজটা তুমি করবা। তখন দেখবা অটোমেটিক্যালি ফিউচার উইল ফলো দ্য প্রেজেন্ট। ফিউচার ভালো হবে, বুঝছো? আমি নিউ স্টুডেন্ট, শিখোতে ফার্স্ট ক্লাস। ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ শিখো এন্ড ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ বায়োলজি, ফিয়ারলেস বায়োলজি। সবাই ওকে ওয়েলকাম করো। সবাই আমার কথা শুনতে পাচ্ছি, আমাকে দেখতে পাচ্ছি। ওকে, মিসিং ক্লাস কিভাবে করব? তুমি যে চ্যাপ্টারে আসছো না, ওই চ্যাপ্টারের মধ্যে দেখবা আগের ক্লাসগুলো দেওয়া আছে, মিসড ক্লাস। ঠিক আছে? অ্যাপে ঢুকো, পেয়ে যাবা। ওকে মাই স্টুডেন্টস, তাহলে আমাদের পড়াশোনার একটা স্টাইল থাকে। আমরা কি করি? আমরা আগের ক্লাসের পড়া একটা কুইক রিকল করি। কি করি? রিকল করি। আমরা কি পড়েছিলাম অ্যাক্টিভ রিকল করি। তাহলে মাই স্টুডেন্টস, আমরা অ্যাক্টিভ রিকলিং সেশনে চলে যাচ্ছি। তোমরা কি করবা? কমেন্টে অ্যাক্টিভ থাকবে এবং বলবা আমাকে কমেন্টে কিভাবে অ্যাক্টিভ থাকবে। আমি যে প্রশ্নটা করবো সেটা টাইপ করে ফেলো আমার আগে, ঠিক আছে? এবং আমাকে মনে করায় দিবা আমি গত ক্লাসে কি কি পড়িয়েছিলাম। ঠিক আছে? সো রেডি, স্টেডি, গো। চলো। তো আমরা গত ক্লাসে রক্ত সঞ্চালন এটা সূচনা করেছিলাম। আমরা বলেছিলাম আমাদের বডি যদি একটা শহর হয়, এই শহরের মধ্যে বিভিন্ন যোগাযোগ ব্যবস্থা দরকার, বিভিন্ন জিনিস আদান প্রদান দরকার, বিভিন্ন পুষ্টি উপাদান যেমন আদান প্রদান দরকার, ঠিক একইভাবে ময়লা আবর্জনাগুলোকে ফেলে দেওয়ারও দরকার। চিন্তা করো, তোমার যে সিটি বা টাউনে ময়লা আবর্জনা কোনোদিন সরতেছে না, সব জায়গায় এক জায়গায় জমে আছে, ওই জায়গায় কি থাকা যাবে? না, অসহনীয় হয়ে যাবে থাকা। তো ওইগুলাকে সার্কুলেট করতে হবে, বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিতে হবে, নিষ্কাশন করতে হবে, তাই না? আবার পুষ্টি উপাদান গুলাকে ঘরে ঘরে পৌঁছে দিতে হবে, পাওয়ারকে ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। তখন একটা ফাংশনিং সিটি বা ফাংশনিং শহর তোমার থাকবে, রাইট?
এই জন্য কি একটা যোগাযোগ ব্যবস্থা দরকার। সেই যোগাযোগ ব্যবস্থাকে আমরা কি বলেছিলাম মাই ডিয়ার স্টুডেন্টস? সংবহন তন্ত্র। সংবহন তন্ত্র, ঠিক আছে? সংবহন তন্ত্র আমরা বলেছিলাম আমাদের দুইটা সংবহন তন্ত্র আছে, রক্ত ও লসিকা। আমরা লসিকা নিয়ে পরবর্তী ক্লাসগুলায় পড়ব, ঠিক আছে? এই রক্ত সংবহন তন্ত্রের মধ্যে রক্ত সংবহন তন্ত্রের উপাদান কি কি বলেছিলাম মাই ডিয়ার স্টুডেন্টস? একটু খেয়াল করে দেখো। প্রধান উপাদান যেটা চলাচল করে, প্রোডাক্ট বা উপাদানটা কি ছিল? রক্ত। তারপর এই রক্তটাকে পাঠানোর জন্য একটা ইঞ্জিন দরকার, একটা পাম্প মেশিন দরকার। সেই পাম্প মেশিনের নাম কি দেখি আমাকে বলতে থাকো, কেমন? সেটা হচ্ছে তোমার পাম্প মেশিনের নাম ছিল হার্ট বা হৃৎপিণ্ড, ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস? ওকে। তারপর যেটা ছিল আরেকটা উপাদান ছিল, সেটা হচ্ছে যার মধ্য দিয়ে এগুলা পরিবাহিত হইতো, রক্তনালী। সবাই লিখতেছে, এই যে আয়েশা লিখছে, সৈকত লিখছে, ওকে সৈকত লিখছে, সবাই লিখছে, কেমন কেমন লিখে লিখে শুরু, ঐশ্বর্য লিখছে। আমরা রক্তনালী, হার্ট, রক্ত, এই তিনটে উপাদানের মধ্যে রক্ত নিয়ে কালকে পড়াশোনা করেছি। এখন এখানে চলো রক্ত লিখি। রক্ত, রক্তের দুইটা উপাদান ছিল। প্রথম উপাদান কি? রক্তরস, তাই না? রক্তরস কিভাবে উপাদানগুলোকে ভাগ করেছি? সেন্ট্রিফিউজ করে, মিনিটে 3000 বার ঘুরিয়ে। এতে কি হয়েছে? উপাদানগুলার ভর, আকার, আকৃতি, রাসায়নিক সংযুক্তি এর মাধ্যমে তারা ভাগ হয়ে গেছে। উপরের দিকে হলুদ একটা অংশ দেখেছিলা, সেটার নাম কি? উপরের দিকে দেখা হলুদ অংশটার নাম হচ্ছে তোমার রক্তরস বা প্লাজমা, যেটা থাকে 55%। আর একদম তলানিতে পড়ে যাওয়া লাল অংশটা ছিল লোহিত রক্তকণিকা। আর রক্তরস এবং লোহিত রক্তকণিকার মাঝে একটা অংশ ছিল বাফার হিসেবে, তাদের মধ্যে একটা মেল বন্ধন বা সংযোগ করার জন্য সাদা অংশটা, সেটা কি ছিল? লিউকোসাইট এবং প্লেটলেট বা থ্রম্বোসাইট, অর্থাৎ শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকার, ঠিক আছে? সো রক্তরস 55%, রক্ত কণিকা 45%। এই রক্তকণিকা কয় ধরনের ছিল মাই ডিয়ার স্টুডেন্টস? বলতে থাকো আমাকে। 3 ধরনের। কয় ধরনের? 3 ধরনের। দেখি, গুড, ভেরি গুড। 3 ধরনের। একটা হচ্ছে আরবিসি। আরবিসি ফুল ফর্ম কি দেখি তো, আমাকে ঠিক করে দিও আমি ভুল বললে। এটা কি আমরা রেড ব্লাড সেল বলবো নাকি রেড ব্লাড কর্পাসল বলবো? দেখি তোমাদের কতটুকু মনে আছে। রেড ব্লাড সেল নাকি রেড ব্লাড কর্পাসল? ফিয়ারলেস ফাইটাররা কি বলবে দেখি? মারুফ বলছে, আচ্ছা। নিঝুম, আনভীর, তানভীন, কর্পাসল, গুড। কারণ আমরা বলেছি এই রক্তের এই কোষগুলোকে আমরা কোষ বলবো না, কারণ কোষ হওয়ার জন্য দরকার বিভাজন ক্ষমতা, এইটা ওদের নাই। কোষ হওয়ার জন্য দরকার একটা জায়গায় স্থিত হয়ে বসা, ওইটা ওরা করে না, ওরা চলাচল করে, রোটেট করে, ট্রান্সপোর্টেড হয়, ঠিক আছে? এই জন্য এদের কোষ বলা হয় না, কি বলা হয়? কর্পাসল। অনেকে বানানটা ভুল করছো, এই বানানটা ভুল করবা না, ঠিক আছে? সো রেড ব্লাড কর্পাসল বা এরিথ্রোসাইট বা লোহিত রক্তকণিকা। একটা ছিল ডাব্লিউবিসি, হোয়াইট ব্লাড কর্পাসল বা শ্বেত রক্তকণিকা বা লিউকোসাইট। লিউকো মানে কি? সাদা। আরেকটা হচ্ছে অনুচক্রিকা বা প্লেটলেট বা থ্রম্বোসাইট, যেটা ডেঙ্গুতে কমে যায়, তাই না? ডেঙ্গুতে কমে যায়। আচ্ছা, চলো আমরা এখন রক্তের বৈশিষ্ট্য নিয়ে পড়েছিলাম। কি পড়েছিলাম? আমরা বলেছিলাম তোমরা একটা একটা করে বৈশিষ্ট্য লিখো তো ভাইয়া। মাই ডিয়ার স্টুডেন্টস, রক্তের বৈশিষ্ট্য লিখো একটা একটা করে। প্রথমে কি ছিল? রক্ত কি অম্লীয় নাকি ক্ষারীয়? কেমন? স্পিক আপ। এটা কিন্তু একটা মেডিকেল অ্যাডমিশনের প্রশ্ন, যে রক্ত অম্লীয় নাকি ক্ষারীয় বা রক্তের পিএইচটা কত। কত সোজা প্রশ্ন দেখো আসে, ক্লাস করলে অবশ্যই পারবা। একজন বলছে আদি কোষও তো বিভাজন হয় না, এটা সম্পূর্ণ ভুল। আদি কোষের বিভাজন হইতে পারে অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায়। গুড। ক্ষারীয় কারণ রক্তের পিএইচ ছিল 7.35 থেকে 7.45 বা এভারেজ বললে 7.4, অর্থাৎ রক্ত ছিল ক্ষারীয়। এখন আমাকে বলো, রক্ত কি পানি থেকে ভারী নাকি পানি থেকে পাতলা হবে? রক্তের স্বাদ কেমন? রক্ত কত লিটার ছিল? রক্তের মধ্যে তাপমাত্রা কত ছিল? এই জিনিসগুলো আমাকে বলো। রক্তের মধ্যে কোন ধরনের লবণ থাকে সেটা আমাকে বলো। তোমরা বলার আগে আমি কিন্তু লিখে ফেলতেছি। রক্তের আপেক্ষিক গুরুত্ব পানি থেকে বেশি, অর্থাৎ রক্ত পানি থেকে ঘন।
আর রক্ত একটা সাসপেনশন। কি ভাইয়া? সাসপেনশন। কেমিস্ট্রিতে পড়বা তোমরা। একটা আছে তোমার দ্রবণ, দেন হচ্ছে তোমার কলয়েড, আর একটা সাসপেনশন। ঠিক আছে, এই জিনিসটা তোমরা ভালো করে পড়বা। সাসপেনশন মানে কি? এই যে দ্রাবক গুলা ঠিক মতো দ্রবীভূত হয় না, এরা তলানি হিসেবে পড়ে থাকে। রক্ত হচ্ছে এরকম সাসপেনশন। রক্ত সাসপেনশন। ওকে, এটা ক্ষারীয় আমরা লিখলাম, পিএইচটা লিখলাম। তারপর এটার আয়তন কত ভাইয়া? 4 থেকে 6 লিটার আয়তন, তাই না? নতুন বইয়ে এইটাই দেওয়া আছে, 4 to 6 লিটার। এইখানে থাকে অজৈব লবণ। এই অজৈব লবণের কারণে রক্ত কেমন টেস্টের হয় বলো? নোনতা। গুড। এখন তোমাদের একটা প্রশ্ন আমি করতে চাই। ধরো তোমার একটা আঙ্গুল কেটে গেল, খুব ভালো করে খেয়াল করো, খুব ভালো করে খেয়াল করো। একটা হায়ার থিঙ্কিং এবিলিটি একটা প্রশ্ন। যারা ভালো করে পড়াশোনা করো, ভালো করে চিন্তা করো, ওরা পারবা। দেখো, ধরো তোমার এই আঙ্গুলটা কেটে গেল, ঠিক আছে? কেটে গেল, কেটে যাওয়ার পর তোমার একটা কমন রিফ্লেক্স কি থাকে? তুমি আঙ্গুলটা মুখে নাও রক্তপাত বন্ধের জন্য। আচ্ছা, ধরো তুমি আঙ্গুলটা মুখে নিলা। এখন রক্তের যে টেস্ট, এইটা তুমি জিহ্বার কোন অংশের মাধ্যমে বুঝতে পারবা? এটা আমাকে বলো। দেখো, এই 4 এবং 3 মিলে একটা প্রশ্ন করলাম। রক্তের যে স্বাদ, এই স্বাদটা গ্রহণ করতে তোমার জিহ্বার বা টাঙের কোন অংশটা তোমাকে হেল্প করবে? এই যে এখনই পেছ লেগেছে, দেখছো? এটা আমি এখন উত্তর দিব না, ক্লাস শেষে তোমরা আমাকে সবাই উত্তর দিবা, না পারলে দেখে উত্তরটা দিবা। এখন এখানে আসো, এভাবে পড়তে হবে। আচ্ছা, আমাদের রক্তের তাপমাত্রা ছিল 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস, রাইট? ওকে। তারপর রক্ত হচ্ছে একটি তরল যোজক কলা। এটা কোত্থেকে তৈরি হয়েছিল ভাইয়া? এটা ভ্রূণীয় মেসোডাম থেকে তৈরি হয়েছিল, তাই না? তরল যোজক কলা, 4 থেকে 6 লিটার। ওকে। এবং রক্ত ছিল পানি থেকে ভারী। এর আপেক্ষিক গুরুত্ব কত? 1.065, ইফ আই এম নট রং। এটা অর্থাৎ 1 থেকে বেশি। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস? ওকে, তারপর রক্তের কাজ আমরা পড়েছিলাম। একটা একটা করে কমেন্টে রক্তের কাজগুলো লিখো তো। যারা গত ক্লাস করনি তারা এখন একটু রিক্যাপ করতে পারছো, রিকল করতে পারছো? কারণ এগুলো তোমরা পড়ে আসছো কখন? এসএসসি তে পড়ে আসছো, এই জিনিসগুলো আমরা পড়িয়েছি। সো রক্তের কাজ একটা একটা করে আমি লিখি। রক্তের কাজ হচ্ছে ভাইয়া সকল কিছু পরিবহন। এক কথায় যদি বলি, পরিবহন। কি কি পরিবহন করতে হবে? একটা শহর চালাতে হলে ভালো দ্রব্যাদি পরিবহন করতে হয়, পাশাপাশি বর্জ্য পদার্থ পরিবহন করতে হয়। এই ভালো দ্রব্যাদির মধ্যে থাকে খাবার দাবার, পুষ্টি উপাদান, প্রোটিন। আবার ধরো বিভিন্ন বাসায় সাপ্লাই দেওয়া হয় বিভিন্ন জিনিস, বিভিন্ন পাওয়ার, যেগুলো ছাড়া সম্ভবই না। আর তোমার বডির এই পাওয়ার যেগুলো ছাড়া কোনো বিপাক সম্ভব না, সেই ইলেকট্রিসিটি হচ্ছে হরমোন, সেইগুলো হচ্ছে এনজাইম। এগুলাও কি পরিবাহিত হবে, রাইট? গুড, ভেরি গুড। তাহলে পরিবহন দেখো, খাবার, তারপর হচ্ছে গ্যাসীয় পরিবহন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড। তারপর কি? বর্জ্য পদার্থ। কি কি আছে? ইউরিয়া, ক্রিয়েটিনিন, এটসেট্রা এটসেট্রা, তাই না? ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া ইত্যাদি। তারপর রোগ নির্ণয় করার জন্য কি? ব্লাড টেস্ট। অনেকের বাসায় ব্লাড টেস্টের রিপোর্ট এখনো পড়ে আছে। তাদের একটা কাজ দিছিলাম যে ব্লাড টেস্টের রিপোর্টে হিমোগ্লোবিন লেভেলটা দেখার জন্য, দেখে বলে দেওয়ার জন্য যে তোমার তো হিমোগ্লোবিন লেভেল কম, তোমার তো হিমোগ্লোবিন ভালো আছে। দেখো, তুমি রিপোর্ট দেখে বলে দিতে পারতেছো, তুমি এখনই ডাক্তার হয়ে যাবে ফ্যামিলিতে। ঠিক আছে? এই যে আমরা গত ক্লাসে পড়েছিলাম হিমোগ্লোবিন লেভেল স্বাভাবিক কত থাকে পুরুষে, নারীতে। এর কম থাকলে কি বলি? অ্যানিমিয়া বলি। আর যখন অনেক বেশি আরবিসি চলে আসে তখন আমরা কি বলি? পলিসাইথেমিয়া। ঠিক আছে? ওকে, সবাই উত্তর দিচ্ছে, সবাই উত্তর দিবে, ক্লাসে অ্যাক্টিভ থাকবা। কয়জন আছে? সবাই, যারা এই যে 900 জনের মতো প্রায় আছো, সবাই অ্যাক্টিভ থাকবে ক্লাসে, দেখো ক্লাসটা আনন্দ ঘন হবে, খুব তাড়াতাড়ি জোশে পড়া যাবে। আচ্ছা, তারপর রোগ নির্ণয় করি আমরা। রোগ নির্ণয়, তারপর আমরা ব্লাড গ্রুপিং করি, তাই না? রক্তে দিই তো। তারপর কি? হরমোন পরিবহন করি আমরা, এনজাইম পরিবহন করি। আর রক্ত কি করে? আমাদের সকল বডির মধ্যে, বডির কোষগুলোর মধ্যে একটা সাম্যাবস্থা বজায় রাখে। তোমরা কি কেউ আমাকে বলতে পারো যে এই যে বডির সকল কোষের যে সাম্যাবস্থা, এটাকে কি নামে ডাকা হয়? আমরা একটা নাম বলেছিলাম, ইংলিশ নাম, যে এই যে সকল কোষগুলা, সকল অর্গান সমূহ একটা স্পেশাল ভারসাম্যপূর্ণ অবস্থায় আছে, এটাকে কি নামে ডাকা হয় দেখি? বাফান না রে ভাই, হোমিওস্টেসিস। হ্যাঁ, এটিএম। গুড, এটিএম। এটিএম শামসুজ্জামান নাকি? না,
আচ্ছা গুড, হোমিওস্টেসিস, রাইট? হোমিওস্টেসিস। আজকে আমরা আরেকটা মজার জিনিস পড়বো, সেটা হচ্ছে হিমোস্টেসিস। কি পড়বো? হিমোস্টেসিস, হোমিওস্টেসিস, এটসেট্রা। এগুলো হচ্ছে রক্তের কাজ। তারপর কি পড়েছি আমরা? রক্তরস সম্পর্কে পড়েছি। রক্তরস কত পার্সেন্ট থাকে? এর মধ্যে 91 থেকে 92% হচ্ছে পানি, মাত্র 7 থেকে 8% কি কঠিন পদার্থ। কঠিনের মধ্যে আছে জৈব এবং অজৈব পদার্থ, তাই না? ওকে ওকে, পায়ে ফুসফুস না, পায়ে হৃৎপিণ্ড, হার্ট। পড়ায় দিব, কোনো সমস্যা নাই, দেখায় দিব ক্লাসের শেষে। ঠিক আছে, আগে এটা পড়াই দিতাম। তারপর আমরা কি পড়েছিলাম? আরবিসি পড়েছিলাম। দেখো আমরা কি কি পড়েছিলাম, জাস্ট মনে করার চেষ্টা করো। আরবিসির উৎপত্তি কোত্থেকে? হেমাটোপয়েটিক স্টেম সেল, তারপর এরিথ্রোব্লাস্ট। এই এরিথ্রোব্লাস্টের নিউক্লিয়াস থাকে, এরিথ্রোব্লাস্টটা ম্যাচিউর হয়ে হয় এরিথ্রোসাইট বা আরবিসি। এই আরবিসি তৈরির প্রক্রিয়াকে বলা হয় এরিথ্রোপয়েসিস। কি বলা হয় মাই ডিয়ার স্টুডেন্টস? আরবিসি তৈরির প্রক্রিয়াকে বলা হচ্ছে এরিথ্রোপয়েসিস। সরি, কি? এরিথ্রোপয়েসিস। পয়েসিস মানে কি? তৈরি হওয়া। আর রক্ত তৈরির প্রক্রিয়াকে কি বলেছিলাম আমরা? হিমাটোপয়েসিস। রক্ত থেকে তৈরি হয়? এই যে হেমাটোপয়েটিক স্টেম সেল। এইচএসসি মানে তোমার এইচএসসি পরীক্ষা না, হেমাটোপয়েটিক স্টেম সেল বই সুন্দর করে দেওয়া আছে। আচ্ছা, আরবিসির সংখ্যা সবার ক্ষেত্রে কি এক থাকে, নাকি শিশুতে বেশি, নারীতে বেশি, পুরুষে বেশি, বা ভ্রূণ অবস্থায় বেশি? কোন অবস্থায় সব থেকে বেশি আরবিসির সংখ্যা থাকে বডিতে, বলো দেখি? বাফারটা, বাফার বলতেছি। বাফার হচ্ছে ওই অম্ল এবং ক্ষারের ভারসাম্য রক্ষাকারী একটা দ্রবণ, সেটা হচ্ছে বাফার দ্রবণ। অর্থাৎ যেটা অম্লত্ব বা ক্ষারত্বকে চেঞ্জ হতে দেয় না। হাইড্রোজেন আয়ন বা হাইড্রক্সিল আয়ন, ওদের ঘনমাত্রার পরিবর্তনের পরেও যে দ্রবণটা অম্লত্ব বা ক্ষারত্বের কোনো চেঞ্জ হতে দেয় না, সেটাকে আটকে রাখে, সেটা হচ্ছে বাফার। আরো সহজ ভাষায় বলতে গেলে ধরো এই যে এই ধরো একটা কান্ট্রি, এই ধরো আরেকটা কান্ট্রি, এইখানে ধরো আরেকটা দেশ আছে। এ তো পিথাগোরাস উপপাদ্য হয়ে যাচ্ছে, যাই হোক। তো ধরো এই দেশ আর এই দেশ, এই দেশ আর এই দেশ সবসময় যুদ্ধ করে, সব সময়। ওদেরকে ভাই ঠান্ডা রাখা যায় না। এখন মাঝখানে থাকা এই দেশটা কি করছে? বলছে ভাই যুদ্ধ বিগ্রহ করিও না, আমি তোমাদের মধ্যে সবসময় থাকবো। তোমার কিছু লাগলে আমারে বলো, তোমার কিছু লাগলে আমারে বলো, তোমার সমস্যা হলে আমারে বলো, তোমার সমস্যা হলে আমার বলো, আমি তোমাদের মধ্যে একটা মিল ম্যাচ করে রাখবো। তো এই যে তাদের মধ্যে দ্বন্দ্বটাকে কমাচ্ছে, তাদের স্থিতিশীলতা বজায় রাখছে, এই দেশটা হচ্ছে একটা বাফার স্টেট। অর্থাৎ যে দ্রবণটা, যে ফ্যাক্টরটা, যে ভৌত বা যে উপাদানটা কোনো একটা স্থিতিবস্থা বজায় রাখে, স্থিতিশীলতা বজায় রাখে, সেটা হচ্ছে বাফার। আর কেমিস্ট্রিতে বাফার বলতে যে দ্রবণ অম্ল এবং ক্ষারের ভারসাম্য বজায় রাখে, স্থিতিশীলতা বজায় রাখে, পিএইচ এর, সেটা হচ্ছে বাফার দ্রবণ। গুড, এই তোমরা তো সব পড়ে ফেলছো, সবাই বলতে পারতেছো ভ্রূণে সবচেয়ে বেশি থাকে। আচ্ছা, ভ্রূণে সবচেয়ে বেশি থাকে কত? 80 থেকে 90 লক্ষ, তাই না? নারী থেকে পুরুষের বেশি থাকে, কারণ কি? টেস্টোস্টেরনের কারণে। এই আরবিসির জন্য একটা হরমোন দরকার, কোন হরমোন? এরিথ্রোপয়েটিন হরমোন। এরিথ্রোপয়েটিন হরমোন। এই হরমোন কখন বাড়ে? যখন তুমি আসমানে উঠে যাও, মানে পাহাড়ে উঠে যাও, ঠিক আছে? যখন বডিতে অক্সিজেনের অভাব হয়, যখন ব্যায়াম করো, তখন কি হয়? এরিথ্রোপয়েটিন বেড়ে যায়। আর এরিথ্রোপয়েটিন বেড়ে গেলে কি আরবিসি বাড়বে নাকি কমবে? বাড়বে। গুড। আর এরিথ্রোপয়েটিন কোত্থেকে আসে? বৃক্ক থেকে আসে। আচ্ছা, এখন 5 মিনিট একটু ডিটেলস পড়াশোনা করব। অনেক কমেন্ট করছে, টায়ার্ড হয়ে যাওয়ার কথা, এখন ভাইয়ার কথা শুনে আসো। কমেন্ট আমরা অফ করে দিচ্ছি, ঠিক আছে? একটু ডিটেলসে পড়াশোনার চেষ্টা করি এখন। আরে তোমাদের মনে হয় হাত ব্যথা হয়ে যাচ্ছে, একটু রেস্ট দেই তোমাদের। গুড গুড, এখানে লাখ রিলেক্সে লাখ। আচ্ছা, আমরা এখন আরবিসি জীবন চক্রটা একটু পড়বো, এটা অনেক ইম্পর্টেন্ট। আরবিসি জীবন চক্র, চলো আরবিসি জীবন চক্র আমরা পড়া শুরু করি। তো তোমরা পড়েছো বা আমরা গত ক্লাসে পড়িয়েছি, রক্তের যে কণিকা সেটা কোত্থেকে তৈরি হয়? সেটা হচ্ছে এই যে
টম এন্ড জেরির মধ্যে একটা হাড্ডি থাকে না, যেটা নিয়ে সব মারামারি করে, এই হচ্ছে সেই হাড্ডি, বুঝছো? এখানে আঁকতেছি, এই হচ্ছে অস্থি। অস্থির ভিতরে থাকে অস্থিমজ্জা। অস্থিমজ্জা দুই ধরনের হয়, লাল এবং হলুদ। এটা হচ্ছে লাল অস্থিমজ্জা, এটা হচ্ছে লাল অস্থিমজ্জা, ঠিক আছে? লাল অস্থিমজ্জা। এই লাল অস্থিমজ্জায় একটা বিশেষ ধরনের কোষ থাকে, যার নাম কি? হেমাটোপয়েটিক স্টেম সেল। এই হেমাটোপয়েটিক স্টেম সেল থেকে কি তৈরি হবে? সকল রক্তকণিকা তৈরি হবে, সেটা আরবিসি হোক, সেটা ডাব্লিউবিসি হোক, সেটা অনুচক্রিকা বা প্লেটলেট হোক। সো এখান থেকে আরবিসি তৈরি হবে। এখন তোমরা একটু মনে করে দেখো, একটু মনে করো, একটু নিজেকে মনে করাও যে ভাই, যখন তোমরা কোষ বিভাজন পড়েছিলে তখন একটা জিনিস পড়েছিলে, মনে আছে? কোষ বিভাজনের জন্য বা কোষ তৈরি হওয়ার জন্য একটা ফ্যাক্টর দরকার, উদ্দীপনা দরকার, গ্রোথ ফ্যাক্টর দরকার। ঠিক আরবিসি তৈরির জন্য একটা গ্রোথ ফ্যাক্টর লাগবে। সেই গ্রোথ ফ্যাক্টরটা হচ্ছে এরিথ্রোপয়েটিন। এরিথ্রোপয়েটিন সেটা কোত্থেকে আসে? সেটা খয়েরি রঙের একটা অঙ্গ তোমার বডিতে আছে, যার নাম আমরা আদর করে বলি বৃক্ক, এরকম শিম বীজের মতো দেখতে। ঠিক আছে? এই বৃক্ক থেকে কে আসে বলতো? বৃক্ক থেকে যায় এরিথ্রোপয়েটিন। কে যায়? এরিথ্রোপয়েটিন। এখান থেকে যায় এরিথ্রোপয়েটিন। এই এরিথ্রোপয়েটিন কোথায় যাবে? এইখানে যাবে। এখানে গিয়ে স্টেম সেলকে বলবে তোমার উদ্দীপনা দিচ্ছি আমি, তুমি আরবিসি তৈরি করো। সে আরবিসি তৈরি করলো। এই আরবিসি 120 দিন পর, কয়দিন? 120 দিন পর, 120 দিন সে অক্লান্ত পরিশ্রম করে, দ্বিঅবতল হয়। দ্বিঅবতল হয়ে তার মধ্যে সে অক্সিজেন নেয়। অক্সিজেনকে নেওয়ার জন্য সে সবকিছু স্যাক্রিফাইস করে, ত্যাগ করে। তার ভিতরে কোনো নিউক্লিয়াস রাখে না, তার ভিতরে মাইটোকন্ড্রিয়া রাখে না, কারণ মাইটোকন্ড্রিয়া তো নিজেই অক্সিজেন খেকো। এখন ধরো তোমাকে তোমার বন্ধুর বাসায় পাঠাচ্ছি আমি 10টা বার্গার দিয়ে। এখন তুমি বার্গার দেখলে লোভ সামলাইতে পারো না, তুমি যেতে যেতে তো 8টা বার্গারই খেয়ে ফেলবা, তোমার বন্ধু ভাবে 2টা বার্গার। সো আরবিসি ভাবে আচ্ছা আমি অক্সিজেন ক্যারি করব, অক্সিজেন বহন করব। এখন আমার ভিতরে যদি মাইটোকন্ড্রিয়াকে রেখে দেই, মাইটোকন্ড্রিয়া তো অক্সিজেনকে পেলে ছাড়বে না, ও তো অক্সিজেনের প্রতি অনেক অনেক আসক্ত, তাই সে মাইটোকন্ড্রিয়াও ছেড়ে দেয়। তাহলে শক্তি তো লিমিটেড হয়ে যাচ্ছে। সে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রাখে না, কিচ্ছু রাখে না। এইভাবে সব স্যাক্রিফাইস করে দ্য হিউম্যান ট্রাক কে আরবিসি, মাথায় রাখবা, হিউম্যান ট্রাক। এবং তার মধ্যে একজন মহানুভব ব্যক্তি থাকে যার নাম হিমোগ্লোবিন, যাকে বলা হয় রবিন হুড অণু। সে অক্সিজেন নেয় ফুসফুস থেকে, কোষে গিয়ে অক্সিজেন ছেড়ে দেয়। বেশি অক্সিজেন নিচ্ছে, যেই সব জায়গায় অক্সিজেন অভাব তার কাছে ছেড়ে দিচ্ছে, রবিন হুড মলিকুল, হিমোগ্লোবিনকে বলা হয়। এইভাবে সে কাজ করতে করতে 120 দিন পর ক্লান্ত হয়ে যায়। এখন নেচারের জিনিসটা কি বলতো? নেচার ডাজন্ট লাইক উইক পারসনস এন্ড উইক পারসন ডোন্ট সার্ভাইভ। এটা নেচারের ল, প্রাকৃতিক নিয়ম। দুর্বল একসময় হারিয়ে যায়, দুর্বলদের কেউ তাদের কাজে রাখতে চায় না, এটাই নর্মাল। সো বডিও চিন্তা করে 120 দিন হয়ে গেছে, দে আর টায়ার্ড। এই দুর্বল ব্যক্তি, দুর্বল আরবিসি কে রাখলে সে তো ক্ষতি করবে আমার বেশি, সে ক্যান্সারে রূপান্তর করতে হইতে পারে, সে আলটিমেটলি কোনো অক্সিজেন ক্যারি করতে পারবে না আমার, ওকে রেখে লাভ নাই। সো বডি কি করে? ওকে রিসাইকেল করার চেষ্টা করে, রিপ্লেস করার চেষ্টা করে। কিভাবে? ভাঙার মাধ্যমে। এই ভাঙে কোথায় জানো? 120 দিন পর সে কোথায় কোথায় চলে যায় দেখো। সে যেতে পারে যকৃতে, সে যেতে পারে স্প্লিনে। তাহলে ধরো যকৃত, স্প্লিন বা প্লিহা। এই যে প্লিহা এবং যকৃতে কি থাকে তোমরা পড়েছো, যকৃতে একটা ম্যাক্রোফেজের নাম কাফফার কোষ, প্লিহাতেও এরকম ম্যাক্রোফেজ আছে। এই যকৃত এবং প্লিহা একত্রে যে সিস্টেমটা তৈরি করে তাকে বলা হয় রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম। রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম যারা কি করে জানো? ধরো আর্মি, আর্মিদের ভিতরে একটা গভর্নিং কমিটি আছে, যারা আর্মিরা ঠিকঠাক মতো কাজ করছে সেটা দেখে। ওই রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম হচ্ছে রক্তের গভর্নর, রক্তকে চেক করে সব ঠিকঠাক আছে কিনা, রক্তের কণিকাগুলা আর দে ফাংশনিং অর নট, আর দে টায়ার্ড অর নট, আর দে ওয়েল স্ট্রাকচার অর নট, তারা কি ঠিকঠাক মতো আছে নাকি নাই, কোন ডিফেক্ট থাকলে ওদেরকে বের করে দিবে রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম। এই সিস্টেমটা রান করে প্লিহা এবং যকৃত, মেইনলি হচ্ছে প্লিহা। তারা কি করে? আরবিসি কে ভেঙে ফেলে। যখনই আরবিসি ভেঙে যায় তখন আরবিসির যে উপাদানগুলা সেগুলা বাহিরে বেরিয়ে আসে। আরবিসির উপাদান কি কি ছিল? হিমোগ্লোবিন ছিল, রাইট? সো হিমোগ্লোবিন বাহিরে বেরিয়ে আসলো। মাই ডিয়ার স্টুডেন্টস, একটু কমেন্ট অন করি, একটু বলো তো হিমোগ্লোবিনে কয়টা পলিপেপটাইড চেইন ছিল, বা একটা হিমোগ্লোবিন কয়টা অক্সিজেন পরিবহন করতে পারে?
ওকে ওকে, 4টি। গুড। শফিউল, মারুফ, সানজিদা, ইলমা, কাজী, সাবাস, গুড। তাহলে সবাই মনোযোগ দিচ্ছ, এটা আমাকে অনেক আনন্দিত করছে। কমেন্ট অফ করে দেই। আচ্ছা, হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন এটা একটু লিখে দিই এখানে, 4টি পলিপেপটাইড চেইন, তাই না? এটা তৈরি হচ্ছে হিম আর গ্লোবিন দিয়ে। হিম থাকে একটা, গ্লোবিন থাকে 25টা, 1:25 রেশিওতে। এই গ্লোবিনটা কি ভাইয়া? এই গ্লোবিনটা হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিড বা অ্যামিনো অ্যাসিড, একটা জৈব অ্যাসিড। এটা বডির জন্য ভালো, দরকার, এখান থেকে প্রোটিন তৈরি হবে। এই অ্যামিনো অ্যাসিডটা কোথায় গিয়ে জমা হয় জানো? এই অ্যামিনো অ্যাসিড গুলা যকৃতে গিয়ে জমা হবে। যকৃতে গিয়ে জমা হবে অ্যামিনো অ্যাসিডটা, ঠিক আছে? আচ্ছা, পরবর্তীতে ব্যবহারের জন্য হিমটাকে সে আরো ভাঙবে। এই হিমটাকে সে আরো ভাঙাভাঙি করবে, ভেঙে এখান থেকে আয়রনকে বের করে দিবে। হিমে আয়রন 2+ আছে না, আয়রন 2+ কে বের করে দিবে। আয়রন 2+ কোথায় চলে যাবে? আয়রন 2+ যকৃতে চলে যাবে এবং কিছু চলে যাবে রক্তে। যকৃতের মধ্যে চলে গেলে আমরা তাকে বলি ফেরিটিন। কি বলি ভাইয়া? ফেরিটিন। যকৃতে আয়রনটা ফেরিটিন নাম ধারণ করবে, ফেরিটিন। আর রক্তে চলে গেলে সেটা ট্রান্সফেরিন। কি ভাইয়া? ট্রান্সফেরিন। বা ট্রান্সফেরিন যকৃতেও যেতে পারে, কোনো সমস্যা নাই, যেতে পারে দুইটার মধ্যে যে কোনো একটা জায়গায়। কেন ভাইয়া এরা গেল? কারণ আয়রনকে ক্ষয় করা যাবে না, লস তো ভাই, পরবর্তীতে ব্যবহার করতে পারবো, ঠিক আছে? পরবর্তীতে ব্যবহার করতে পারবো। তোমার খেলনার গাড়িটার মতো, যে খেলনার গাড়ি চলতেছে না, তো একটা লাইট ভেঙে গেছে, দুইটা ফালাই দিও, ফালাই দেওয়ার কি ব্যাটারি রেখে দিব, পরবর্তী ব্যাটারি দিয়ে আমি ইঞ্জিনিয়ারিং করে ফ্যান বানাবো, লাইট জ্বালাবো, তাই না? এরকম। আচ্ছা, সো আয়রনটাকে রেখে দিলাম। আয়রন যখন চলে গেল, হিম পরিণত হলো বিলিভার্ডিনে। বিলিভার্ডিন, যেটা সবুজ কালার, যেটা সবুজ দিয়ে লিখেছি। এখানে আরো জারণ হয়, এই আরো জারণের ফলে বিলিভার্ডিনটা পরিণত হয় বিলিরুবিনে, যেটা হলুদ কালার, জন্য হলুদ দিয়ে লিখেছি। এই বিলিরুবিন তোমার মূত্রের মাধ্যমে বের হয়ে যেতে পারে ইউরোবিলিনোজেন রূপে, তোমার পায়খানার সাথে বের হয়ে যেতে পারে। আর কিছু বিলিরুবিন আবার কি অ্যাবজর্ব হয় কোথায়? ক্ষুদ্রান্ত্রে। তাহলে ক্ষুদ্রান্ত্র, ঠিক আছে? এই হচ্ছে তোমার আরবিসির একটা জীবন চক্র। দিস ইজ দ্য লাইফ সাইকেল অফ আরবিসি, ঠিক আছে? এটা একটু ভালো করে পড়ায় দিলাম। তোমরা কি বুঝতে পেরেছো? কমেন্টগুলো অন করি। এখানে দেখো, আমরা চ্যাপ্টার 3 এর পড়া একটু রিক্যাপ করলাম, হালকা স্প্লিন নিয়ে আলোচনা করলাম। স্প্লিনকে বলা হয় আরবিসির কবরস্থান। স্প্লিন বা প্লীহাকে বলা হয় আরবিসির কবরস্থান। কার? আরবিসির। মানে এখানে গিয়ে সে সমাধিত হয়। স্প্লিন বা প্লীহাকে বলা হয় আরবিসির কবরস্থান। লসিকা পড়ার সময় পড়বো। ক্রিস্টাল ক্লিয়ার? গুড। এসএস নাও, কোনো সমস্যা না, নাও। হ্যাঁ, আবার রিক্যাপ করবো বাট ক্লাসের পরে। ওকে, গুড, ঠিক আছে। মৃত আরবিসি কিভাবে বের হয়? এই যে ভাঙা ফেলছো তুমি, আরবিসির তো অস্তিত্ব নেই, ভেঙে ফেলছো, একদম টুকরা টুকরা করে ফেলছো, ঠিক আছে? শেষ। আচ্ছা, ওকে, আমরা আবার কমেন্ট অফ করে দেই। এটা আরবিসির জীবন চক্র আমরা পড়লাম। আরবিসির জীবন চক্র। তাহলে দেখো, আবার 1 মিনিট রিক্যাপ করি। তৈরি হয়েছে হাড্ডি থেকে, হাড্ডির হেমাটোপয়েটিক স্টেম সেল থেকে। এই হাড্ডি থেকে তাকে তৈরির জন্য একটা ধাক্কা দেওয়া লাগছে, ভাই তৈরি কর। এই ধাক্কাটাতে এরিথ্রোপয়েটিন, হুইচ ইজ আ হরমোন, এবং এটা তৈরি হয় এই যে বৃক্ক থেকে, এটা বৃক্ক। আরবিসি তৈরি হয়েছে, অনেক অনেক কাজ করেছে, প্রচুর কাজ করার পর 120 দিন পর সে দুর্বল হয়ে গেছে, তাকে আর ভালো লাগছে না রক্তকণিকা, রক্ত রেটিকুলার এন্ডোথেলিয়াল সিস্টেমের। সে বলছে, ভাই তুমি অনেক কাজ করছো, নাও ইউ আর এক্সপায়ার্ড, তোমাকে ফেলে দিতে হবে, তোমাকে ভেঙে চুরে চুরমার করে দিব। ভেঙে ফেলে তোমার হিমোগ্লোবিনটা আমি নিয়ে নিব, হিমোগ্লোবিনকেও ভাঙবো, গ্লোবিনকে পাঠিয়ে দিব পরবর্তীতে যকৃতে, যাতে ব্যবহার করতে পারে মানুষ।
বা বডি, হিমকে আরো ভাঙবো, ভেঙে কি আয়রনটাকে রেখে দিব, বাকি বিলিভার্ডিন সবুজ কালার, বিলিরুবিন হলুদ কালার, এগুলাকে আমরা বের করে দিব, কিন্তু কিছু বিলিরুবিন রেখে দিব কি ক্ষুদ্রান্ত্রের মাধ্যমে পরবর্তীতে ব্যবহারের জন্য, বিভিন্ন পিত্ত লবণ তৈরির জন্য। এ হচ্ছে আরবিসি জীবন চক্র, বুঝছো? এটাই এটাই পৃথিবীর নিয়ম। মানে একটা সময় পর তোমার প্রয়োজন ফুরিয়ে যাবে, তখন তোমাকে কেউ গুনবে না, তখন তুমি নিঃশেষ হয়ে যাবে, বুঝছো? বাট এই বলে কি তুমি আরবিসি কি কাজ করা বন্ধ করে দেয়, ভাই ধুর কাজই করবো না, 120 দিন কিছু করবো না? নো, দে সার্ভ। সো ইউ হ্যাভ টু সার্ভ অ্যাজ এ হিউম্যান বিং, তোমাকে সার্ভ করে যেতে হবে। ইভেন দো ইউ নো, তুমি জানো যে একটা সময় পর তোমার প্রয়োজন ফুরিয়ে যাবে, ইউ উইল বি এক্সপায়ার্ড, বুঝছো? দ্যাটস লাইফ। আর বায়োলজি এই জন্যই এতটা সুন্দর, কারণ প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা পয়েন্ট টিচেস ইউ সামথিং, তোমার কিছু একটা শেখায়, তোমার একটা জীবন দর্শন দেয়। তো একটু গভীরভাবে ভাবো, ভাবলে দেখে মজা পাবা। আর চিন্তা যারা করে না, যারা ভাবে না, তারা হচ্ছে একটা ফাঁকা কৌটার মতো, এখানে সবকিছু আওয়াজ হবে কিন্তু ওই আওয়াজটা একদম কানে বিঁধবে, ভালো লাগবে না শুনতে, বুঝছো? আগের দাগানো বইটা মনে হয় আগের এডিশনের, লেটেস্ট না, লেটেস্ট তো 2026 ওটা মনে হয় 2024 বা 25-এর। আচ্ছা, আরবিসি জীবন চক্র। তারপরে আমরা কি পড়েছিলাম? ডাব্লিউবিসি পড়েছিলাম, তাই না? আচ্ছা, আরবিসির কাজ কি ছিল? অক্সিজেন পরিবহন করা, ম্যাক্সিমাম অক্সিজেনকে আরবিসি পরিবহন করত। তারপর রক্তের গ্রুপ নির্ণয় করা, রক্তের গ্রুপ নির্ণয়, আরবিসিতে যে অ্যান্টিজেন গুলো ছিল তা দিয়ে আমরা রক্তের গ্রুপ নির্ণয় করতাম, ঠিক আছে? এবং কালকে অনেকজন খুঁজে পেয়েছিলাম যাদের রক্তের গ্রুপ আমার মতো পজিটিভ। আচ্ছা, ওকে। তারপর কি ভাইয়া? রক্তের সান্দ্রতা রক্ষা করে কে? সান্দ্রতা মানে কি? আঠাত্মতা, প্রবাহী, যারা প্রবাহিত হয়, ফিজিক্সে পড়বা, পদার্থের গাঠনিক ধর্ম, চ্যাপ্টার 7 পেপার 1, সেখানে বলা আছে প্রবাহী কারা, যারা প্রবাহিত হয়, তরল এবং গ্যাস। ওই প্রবাহীর মধ্য দিয়ে যখন আমরা চলাচল করি তখন একটা বাধা অনুভব করি, সেই বাধাটাই হচ্ছে প্রবাহী সান্দ্রতা, ঠিক আছে? এই পদার্থের গাঠনিক ধর্ম কি পড়ছো তোমরা? কমেন্ট অন করি তো। সান্দ্রতা দেয়। তারপর কি করে বলতো? এটা হাইড্রোজেন সালফাইড তৈরি করে, যা রক্তনলী সংকোচন ঘটায়, ঠিক আছে? তারপর এটা নাইট্রিক অক্সাইড তৈরি করে, যা রক্তনলী প্রসারণ ঘটায়, ঠিক আছে? ওকে, এই হচ্ছে কাজ আরবিসির। এখন আমরা ডাব্লিউবিসি পড়ছে কিনা দেখি তো, পড়ছে কিনা ওরা। এই বলো, পড়ছো কিনা আমাকে একটু বোঝাও। ডাব্লিউবিসি কোত্থেকে তৈরি হবে? না, পড়ানো আছে, পড়ানো হয়ে যাবে, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। ওকে, কমেন্ট অফ। ডাব্লিউবিসি ওই যে হেমাটোপয়েটিক স্টেম সেল থেকে তৈরি হবে। ডাব্লিউবিসি হচ্ছে তোমার দুই প্রকার, একটা হচ্ছে তোমার দানাদার, আর একটা হচ্ছে কি অদানাদার। ডাব্লিউবিসি স্বাভাবিক সংখ্যা কত ছিল ভাইয়া? ডাব্লিউবিসি সাধারণ সংখ্যা ছিল 4 থেকে 11,000, 4 to 11 কে, কে মানে হচ্ছে 11, সরি 1000। আর ঢাকা মেডিকেল কলেজের যে ব্যাচ গুলো আছে সেইগুলোকে কিন্তু কে দিয়ে প্রকাশ করা হয়, যেমন আমার ব্যাচের নাম হচ্ছে K74। তোমরা যদি ঢাকা মেডিকেল কলেজে চান্স পাও, তোমাদের ব্যাচ কত হবে? এখন 83 রানিং, এইচএসসি 26 হবে 84, তোমরা হবে K85। সো তোমাদের মধ্যে কে ঢাকা মেডিকেল কলেজের K85 এই ফ্যামিলির গর্বিত সদস্য হতে চাও, আজকে আমাকে ক্লাসের শেষে শিখবো জিতবো জানাবে, ঠিক আছে? K85। আচ্ছা, দানাদারের মধ্যে কারা ছিল ভাইয়া? দানাদারের মধ্যে ছিল নিউট্রোফিল, নিউট্রোফিল। দানাদারের মধ্যে ছিল বেসোফিল, দানাদারের মধ্যে ছিল ইউসিনোফিল। নিউট্রোফিল কি ছিল? একদম নিউট্রাল, সে অম্লও না ক্ষারও না, একদম নিউট্রাল, মানে নিরপেক্ষ ছিল সে, তার কোনো কালার ছিল না। ইউসিনোফিল, ইউসিনকে, ফিল মানে আকর্ষণ করা, ইউসিন রঞ্জককে সে গ্রহণ করে হয় লাল, লাল দিয়ে লিখি যে তোমাদের মনে থাকে, কত কিছু করি দেখো, তবু তোমরা মনে করতে চাও না। এটা হচ্ছে অম্লীয়, এটা হচ্ছে অম্লীয়। বেসোফিল, এটা হচ্ছে নীল, নীল দিয়ে লিখি, এই যে নীল, ব্লু, নীল। এটা হচ্ছে বেসোফিল, বেইজ মাথায় রাখবে, এটা ক্ষারীয়, ঠিক আছে? আচ্ছা, তোমাদের জন্য একটা প্রশ্ন, কমেন্ট অন করি। আরবিসি অনুপাত ডাব্লিউবিসি এটা কত? আরবিসি অনুপাত ডাব্লিউবিসি কত? কমেন্টে লিখতে থাকো আর আমি এখানে আগাইতে থাকি।
নিউট্রোফিল কি করে? জীবাণুকে খেয়ে ফেলে, অর্থাৎ ফ্যাগোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিস। এবং ডাব্লিউবিসির মধ্যে সব থেকে বেশি থাকে নিউট্রোফিল, সব থেকে বেশি থাকে নিউট্রোফিল। ইউসিনোফিল কি করে? অ্যালার্জির এগেনস্টে কাজ করে। গুড, 6:1। যারা 500 লিখছো আমাকে খুবই কষ্ট দিয়েছো, তোমরা পড়ো নাই। মুহিত, নোরা, জুলকার নাইন, ফাতেমা, এমডি, পরে পড়তে পারেন জান্নাত, সৈকত, 600:1। গুড, ভেরি গুড। বাট পুরাতন বইয়ের 700:1 দাও, সেটা আমরা আপাতত ভুলে যাই, আমরা নতুন বইয়েরটাই মনে রাখি। কমেন্ট অফ। এই ইউসিনোফিল কাজ করে তোমার কৃমি, লার্ভার এগেনস্টে এবং অ্যালার্জি। আচ্ছা, এই বেসোফিল থেকে দুইটা পদার্থ চলে আসে। একটা হচ্ছে হ্যাপারিন, যা কি করে আজকে আমরা পড়বো, রক্তকে স্বাভাবিকভাবে জমাট বাঁধতে দেয় না। একটা হচ্ছে হিস্টামিন, সেটা কি করে? রক্তনালীকে সংকোচন করে। আর ডাব্লিউসি কি বলা হয় বলতো? ভ্রাম্যমাণ প্রতিরক্ষাকারী একক। প্রতিরক্ষাকারী একক, ঠিক আছে। আচ্ছা, অদানাদার কারা আছে মাই ডিয়ার স্টুডেন্টস? লিখে ফেলো, অদানাদার কারা আছে? অদানাদার আছে লিম্ফোসাইট। লিম্ফোসাইট কি কি আছে? বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, আর ন্যাচারাল কিলার সেল। বি তৈরি হয় বোন ম্যারোতে, টি তৈরি হয় থাইমাস নামক গ্রন্থিতে, আর ন্যাচারাল কিলার সেল একটা প্রাকৃতিক মারণ কোষ, যেটা কোনো একটা জীবাণুকে ফুটো করে ফেলে, ফুটো করে তার মধ্যে বিষাক্ত পদার্থ প্রবেশ করিয়ে দেয়, এবং সেই বিষাক্ত পদার্থ ভেতর থেকে সব নষ্ট করে দেয়, কোষটাকে মেরে ফেলে বা জীবাণুটাকে মেরে ফেলে, ঠিক আছে। ওকে, আরো আছে মনোসাইট, যেটা সব থেকে বড় ডাব্লিউবিসি, সব থেকে বড় ডাব্লিউবিসি, ঠিক আছে। এইটা রূপান্তরিত হয় একটা স্পেশাল এজেন্টে, যার কাজে হচ্ছে মেরে ফেলা, গিলে ফেলা একদম, যার নাম ম্যাক্রোফেজ। মনোসাইট থেকে হয় ম্যাক্রোফেজ, ঠিক আছে। দেখো আমরা কত রিক্যাপ করছি। এই লিম্ফোসাইটকে বলা হয় কি জানো? আণুবীক্ষণিক সৈনিক। তোমরা কি ফিয়ারলেস সৈনিক, ওরা হচ্ছে আণুবীক্ষণিক সৈনিক, ঠিক আছে। এই হচ্ছে ডাব্লিউবিসির কাজ, ডাব্লিউবিসির জিনিস। আমরা পড়েছিলাম ডাব্লিউবিসির রোগ, কি কি রোগ ছিল ডাব্লিউবিসির, চলো আরেকটু দেখি। ডাব্লিউবিসির রোগ ছিল লিউকেমিয়া, মানে ব্লাড ক্যান্সার, ডাব্লিউবিসি ক্যান্সার। ডাব্লিউবিসি কমে যেতে পারে, যাকে আমরা বলেছিলাম লিউকোপেনিয়া। ডাব্লিউবিসি বেড়ে যেতে পারে, যাকে আমরা বলেছিলাম লিউকোসাইটোসিস। ঠিক আছে, ডাব্লিউবিসি রিক্যাপ করা শেষ। এখন যারা গত ক্লাস মিস করছো বা গত ক্লাস করেছিলা, এই যে রিক্যাপ করছি, সবকিছু মনে করতে পারছো? আর আমি যে বলি ভাই আমার ক্লাস করলে তুমি ক্লাসে পড়া ক্লাসে শেষ করতে পারবা, এটা কি বিশ্বাস করো? আগেও করতে, এখন আবার একটু কনফার্ম করো আমাকে যে করো কিনা। কমেন্ট অন, কমেন্ট অন করি দেখি তো, বলো আমাকে। এইখানে আমার কমেন্টিং মনিটরটা আছে, এখানে আমাকে কিছু জানাও। যখন তোমাদের কমেন্ট পড়ো আমি এখানে দেখবো, ঠিক আছে। আর আরেকটা চোখ কিন্তু এদিকে আছে, টেরা ভাবে তাকাবো। গুড, সাবাস, থ্যাংক ইউ, কমেন্ট অফ। এখন আমরা অনুচক্রিকা, লাস্টলি অনুচক্রিকা। অনুচক্রি থেকে কম আসে, আমরা সেই জিনিসগুলো পড়ি। অনুচক্রিকা উৎপত্তি থেকে হয়, এটা উৎপত্তি হয় মেগা ক্যারিওসাইট থেকে। মেগা ক্যারিওসাইট, এটা স্বাভাবিক সংখ্যা কত বলতো? 1.5 থেকে 4 লক্ষ। এটার আয়ুষ্কাল কত? 5 থেকে 9 দিন। আমি বলেছিলাম এই সংখ্যাগুলো পড়তে হবে। এটা কি করে? রক্ত জমাট বাঁধায়, রক্ত তঞ্চন করে। এখান থেকে কি আসে? আসে সেরাটোনিন নামক রাসায়নিক পদার্থ, যেটা রক্তনালীকে কি করে? প্রসারিত করে, যার অপর নাম 5 হাইড্রোক্সি ট্রিপ্টামিন। এটা হচ্ছে এর অপর নাম 5HT, 5 হাইড্রোক্সি ট্রিপ্টামিন। অনুচক্রিকা কার্বন কণাকে ধ্বংস করে। বুঝছো? অনুচক্রিকা যদি বেড়ে যায়, তাহলে বেড়ে গেলে যেটাকে আমরা বলি থ্রম্বোসাইটোসিস,
এই বেড়ে গেলে রক্তের ঘনত্ব এত বেশি হয়ে যায়, রক্ত আটকে যায়, রক্ত জমাট বেঁধে যায়, তখন স্ট্রোক হতে পারে। এখন দেখি তো তোমরা আমাকে বলো স্ট্রোক কোথায় হয়? স্ট্রোক কোথায় হয়? কমেন্ট অন করি। স্ট্রোক কোথায় হয়? পেটে, বুকে নাকি মাথায়? ব্রেইন স্ট্রোক হচ্ছে হার্টে। যে হার্টে বলছে সে হচ্ছে ওই বাংলা সিনেমা বা স্বাভাবিক মানুষ, সে সায়েন্সের স্টুডেন্ট না, সে ফিয়ারলেস ফাইটার না। মানে বলে হার্টে স্ট্রোক করছে, হোয়াট ননসেন্স। হার্টে কেন স্ট্রোক করে? স্ট্রোক হয় ব্রেইনে, বুঝছো? হার্টে অ্যাটাক হয়। স্ট্রোক মানে হচ্ছে ভাই ব্রেইনের ব্লাড রিলেটেড কিছু একটা ঝামেলা হয়েছে, হয় ব্রেইন ব্লাড পাচ্ছে না বা ব্রেইনের রক্তনালী ছিঁড়ে গেছে, বুঝছো? আজকে থেকেই ভুল করো না, যারা ভুল করছো। সায়েন্সের স্টুডেন্ট একটু ভাবসাব নিয়ে থাকতে হবে না? এগুলো বলে ভাবসাব থাকবে? ওকে, এখন চলে আসি ভাই আজকের পড়ায়। তাহলে এতক্ষণ কি করলেন ভাই? রিক্যাপ করলেন? হ্যাঁ, রিক্যাপ করলাম। এখনো আমাদের হাতে 50 মিনিটের বেশি সময় আছে, 50 মিনিট আজকের পড়াটা পড়বো। তাহলে এখন কি করবা? এখন একটু রিফ্রেশমেন্ট। কি রিফ্রেশমেন্ট? সেটা হচ্ছে কি দেওয়া যায় বলো? একজনকে ধরি, একজন নাম হচ্ছে রেটিনা সরকার। আর রেটিনা সরকার কি বলি? রেটিনা সরকার, তুমি সবার উদ্দেশ্যে বলো, তোমার উত্তরটা আমি সবাইকে পড়ে শোনাবো। সেটা হচ্ছে, ধরো ধরো একজন স্বাভাবিক মানুষের আরবিসির পরিমাণ 55 লক্ষ। এই আরবিসির সংখ্যাটা কত বেশি হলে সেটাকে আমরা পলিসাইথেমিয়া বলবো। অন্যরা কোনো ভাববা না, অন্যরা একদম কিছু ভাববা, অন্যরা রিফ্রেশ, একদম রিল্যাক্স করো। রেটিনা সরকার সেটা বলবে। 55 লক্ষ হচ্ছে আরবিসির সংখ্যা, ধরো একটা স্বাভাবিক মানুষের। এই আরবিসির সংখ্যাটা কত বেশি হলে আমরা তাকে বলবো তার পলিসাইথেমিয়া হয়েছে। আমি রেটিনা সরকারের উত্তর খুঁজছি, রেটিনাকে রেটিনা দিয়ে খুঁজতেছি আমি। তোমার জন্য তো বিরতি না, তোমরা আনসার করো না, পারলেও করো না। এটা 25%-এর বেশি, তাই না? 65 লক্ষের বেশি। ঠিক আছে, গুড, পেরেছ। আচ্ছা, এখন কমেন্ট অফ, রিফ্রেশমেন্টও গন। এটাই ছিল রিফ্রেশমেন্ট। চলো, রক্ততঞ্চন, রক্ততঞ্চন। এখন কি, এখন আর কি করবো বলো? এখন একটু গল্প করি তোমাদের সাথে, হ্যাঁ? মানে রক্ততঞ্চনের গল্পটা তোমাদের শোনাই, ইন্টারেস্টিং গল্প। কিছু পড়া লাগবে না, কিচ্ছু না, ভাইয়ের গল্প শোনো 10-15 মিনিট। গল্পটা শোনো, তারপর দেখো পড়া হয় না না হয়। গল্পটা হচ্ছে, প্রথমত রক্ততঞ্চন, ভাই গল্পের নাম বললেন, এটা একটু মানেটা বলে নেন। মানেটা বলি, এই গল্পের মানে হচ্ছে রক্ত জমাট বেঁধে যাওয়া। এখন প্রশ্ন ভাই, রক্ত জমাট বেঁধে যায়, এটা ডেঞ্জারাস জিনিস বললে। যদি হঠাৎ করে হুটহাট রক্ত জমাট বেঁধে যায় তাহলে তো বিপদ। তাহলে কি হবে? হার্টের রক্ত চলবে না, হার্ট অ্যাটাক হবে। ব্রেইনে রক্ত সাপ্লাই থাকবে না, স্ট্রোক হবে। ভাই হঠাৎ করে একটা কোষ রক্ত পাবে না, কোষটা মরে যাবে, অনেক কিছু হতে পারে। তাহলে এই গল্পটা কখন খাটবে? সব গল্প তো সবসময় বলা যায় না। তাহলে এই গল্পটা কখন অ্যাকচুয়ালি রেলেভেন্ট, প্রাসঙ্গিক? ধরো একটা রক্তনালী একদম ইনট্যাক্ট, একদম ইনট্যাক্ট। এই রক্তনালীর মধ্য দিয়ে কি রক্ত প্রবাহিত হয়? এই রক্তনালীর মধ্য দিয়ে কি রক্ত প্রবাহিত হচ্ছে? এখন দেখো, স্বাভাবিক অবস্থা, রক্তনালী ঠিকঠাক, রক্ত প্রবাহিত হচ্ছে। এই জায়গায় যদি তুমি এই গল্প বলো, মানে তোমাকে বায়োলজি পরীক্ষা যদি ম্যাথের আইসা লেকচার দিয়ে শুরু করে, তুমি কি মানবা? বিপজ্জনক, বায়োলজি পরীক্ষা তুমি ফেল, তাই না? তো এইখানে ভাই রক্ততঞ্চন খাটবে না, অর্থাৎ স্বাভাবিক রক্তনালীতে রক্ততঞ্চন স্বাভাবিকভাবে হবেই না, দরকার নাই। কিন্তু কাহিনী কি হয়েছে? হঠাৎ করে তুমি দেখলা এই জায়গায় একটু ছিঁড়ে গেছে, এই জায়গায় ছিঁড়ে গেছে। হাই হাই, কি বিপদ, রক্তনালী ছিঁড়ে গেছে। তার মানে কি, এই যে রক্ত ওরা বাহিরে বের হয়ে আসবে, বাহিরে বের হয়ে আসবে। রক্ত যদি বাহিরে চলে আসে, আলটিমেটলি রক্ত সংবহন তন্ত্রের পরিমাণ কমে যাবে, রক্তের পরিমাণ বডিতে কমে যাবে। রক্তের পরিমাণ কমে গেলে, হুইচ ইজ ভেরি ভেরি লিথাল ফর দ্য বডি। এটা একটা ইমার্জেন্সি। বেশি ব্লিডিং হচ্ছে, হাই হাই, বা ব্লিডিং হচ্ছে, ব্লিডিংটা বন্ধ করতে হবে।
না হয় আর কি হইতে পারে, রক্ত তো বের হচ্ছেই, এখানটা ফাঁকা জায়গা পাইছে, কে পাইছে? জীবাণু। এই যে রেড ফ্ল্যাগ, ব্যাকটেরিয়া, ভাইরাস, ওরা বলবে পাইছি। যেহেতু একটা ফাঁকা জায়গা পেয়েছি, ওদের বডিতে আমি ঢুকে যাই, ঢুকে গিয়ে সারা বডিতে ছড়ায় যাব জীবাণু, কীটাণু সারা বডিতে ছড়ায় যাব, ওরে ইনফেকশন করায় দেবে। তাহলে কি এই যে ভাই অস্বাভাবিক অবস্থা হইলো, রক্ত এটা কেটে গেল, এখন আমাকে এটাকে রিপেয়ার করতে হবে না? রিপেয়ার তো করতে হবে। টিনের চালে ফুটা হয়ে গেছে, বৃষ্টির পানি পড়তেছে, ঠিক আছে? বা ধরো হল লাইফে যেটা হয়, হল লাইফের খুবই হৃদয় বিদারক ঘটনা, সেটা হচ্ছে তুমি ওয়াশরুমে গিয়েছো, বাথরুমে গিয়েছো, তোমার মাথার উপর আরেকটা বাথরুমের পাইপ, এখন আনফরচুনেটলি ওই বাথরুমের পাইপটা লিক হয়ে গেছে, যেটা হল লাইফের খুবই খুবই কমন। তুমি সবাইকে জিজ্ঞেস করো, প্রাপ্যকে জিজ্ঞেস করো, হলে থাকে, ইউষাকে জিজ্ঞেস করো, শিশিরকে জিজ্ঞেস করো, মাহিনকে জিজ্ঞেস করো, খুবই কমন। বা ধরো মুবিনকে জিজ্ঞেস করো, সৈদুরকে জিজ্ঞেস করো, করবা, ঠিক আছে? তখন কি হবে ভাই? এটা তো ইমার্জেন্সি, তুমি দৌড়ে পালাবা, কোথায় কি পড়তেছে। সো এরকম লিকেজ থাকলে সেটা বন্ধ করতে হবে। এটা তো ভাই রক্তনালী, এই রক্তনালীটাকেও আলটিমেটলি রিপেয়ার করতে হবে। কি করতে হবে? রিপেয়ার করে আগের জায়গায় নিতে হবে, যাতে আমার রক্তপাত না হয় এবং জীবাণু প্রবেশ না করতে পারে। এখন এই গল্পটাও শুনবে যে ভাই কেটে গেছে, আপনার গল্পটা বলেন, গল্পটা বলে এটাকে একদম সিল গালা করে দেন, যাতে রক্তনালীটা পুনর্নির্মাণ হয়ে যায়। সো বেসিক্যালি এই যে একটা রক্তনালী কেটে গেল, রক্তপাত হচ্ছে, এই রক্তপাত বন্ধের যে প্রক্রিয়া, সেটা হচ্ছে রক্ততঞ্চন প্রক্রিয়া, যেটাকে বলি ব্লাড কোয়াগুলেশন। আর এই যে বডির একটা সবসময় ইচ্ছা বা একটা বলা যায় কাজ, যে ভাই যেখানে রক্তপাত হচ্ছে এটা আমার বন্ধ করাই লাগবে, কারণ সবসময় রক্তের একটা ভারসাম্য রাখতে হবে। এই যে একটা প্রসেস, এটাকে বলা হয় হিমোস্ট্যাসিস। হিমোস্ট্যাসিস, হিমোস্ট্যাসিস মানে কি? রক্তের ভারসাম্য রক্ষা। যেখানে রক্তপাত হবে সেই রক্তপাতটাকে কমিয়ে আনা, রক্তপাতটা একদম বন্ধ করে দেওয়া, এটা হিমোস্ট্যাসিস। আর হিমোস্ট্যাসিসের একটা অন্যতম সেরা উপাদান হচ্ছে রক্ততঞ্চন। মানে হিমোস্ট্যাসিস প্রক্রিয়াটা হয় রক্ত জমাট বাঁধার মাধ্যমে, ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস? তাহলে এই যে ভাই রক্তনালী কেটে গেল, রক্তনালীটাকে রিপেয়ার করলাম, রক্তটাকে জমাট বাঁধাইলাম, আবার সেলাই করে দিলাম যাতে রক্তনালী হুটহাট ফুটো না হয়ে যায়, সমস্ত প্রক্রিয়া হচ্ছে হিমোস্ট্যাসিস। এটা হচ্ছে একটা বড় ছাতা, আর এইটার একটা অংশ হচ্ছে রক্ততঞ্চন, ঠিক আছে? হিমোস্ট্যাসিস কি? ওভারঅল রক্তপাত বন্ধের প্রক্রিয়া, এর একটা ক্ষুদ্র অংশ হচ্ছে রক্ততঞ্চন, ঠিক আছে? তোমরা কি বুঝতে পেরেছো? গল্পের শুরুটা কেমন লাগলো একটু বিট ঘুটে কমেন্ট অন করি। গল্পের শুরু কেমন হয়েছে? এখানে কমেন্ট পড়ছি, হ্যাঁ, আরেকটা চোখ এখানে আছে। এখন গল্পে পুরোটা বলি, পুরোটা না বলে যাবো না। ছোটবেলায় একটা অ্যাডভার্টাইজ ছিল, তোমরা একটু সার্চ দিবা, কিসে যেন ছিল, বাবল গামের, মনে হয় প্রাণ বাবল গামের অ্যাডভার্টাইজ ছিল, বুঝছো? ওই অ্যাডটা দেখে এত বিরক্ত লাগতো, একটা পিচ্চি মায়া ছিল যেটা এখন অনেক বড় হয়ে গেছে, সে বলল আজকে একটা গল্প শোনাবো। পরে বলতো দাঁড়াও, প্রাণ বাবল গামটা ছিলে নেই, আচ্ছা। পরে বলছে গল্পটা হলো, সে আবার বলছে আচ্ছা দাঁড়াও, প্রাণ বাবল গামটা খেয়ে নেই, আচ্ছা ঠিক আছে, একটু খাইলো। বলছে দাঁড়াও গল্পটা বলি। পরে আবার বললো দাঁড়াও, আগে প্রাণ বাবুল গামটা ফুলিয়ে নেই। সে বাবুল গামে যে চুইংগাম ফুলাই না, চুইংগাম ফুলাইছে, চুইংগাম ফুলানো শেষ। তারপর বলছে গল্পটা হলো, থাক আজকে আর টাইম নেই, কালকে আরেকদিন বলবো। এইভাবে একটা শেষ হইতো। মানে এত বিরক্তিকর লাগতো এই অ্যাপটা, বাট ইট ওয়াজ এ মার্কেটিং জিনিয়াস। এই অ্যাপটা যে বানাইছে অসাধারণ, তোমরা একটু সার্চ দিও। না না না, ওই মেয়ের নাম আমি জানি না, এখনো এখন অনেক বড় হয়ে গেছে, এটা আমাদের ছোটবেলার অ্যাড। তোমরা একটা সার্চ দিও প্রাণ বাবুল গামের অ্যাড। গল্পটা হলো, পরে বলবো, আজকে আমি পরে বলবো না, এখানেই বলবো। এনিওয়েজ, কমেন্ট আবার অফ করে দেই। ওকে, তাহলে রক্ততঞ্চন চলো এখন গল্প শুরু করি। গল্পের আগে একটা প্রশ্ন কি মনে জাগে না ভাই, তাইলে রক্তনালী ছিললেই কেন রক্ত জমাট বাঁধে? যখন রক্তনালী ছিলে না তখন কেন রক্ত জমাট বাঁধে না? অর্থাৎ স্বাভাবিক অবস্থায়, স্বাভাবিক অবস্থায়
কেন রক্তনালীতে রক্ত জমাট বাঁধে না? কেন? এটা 4টা উত্তর আছে, 4টা প্রশ্ন আছে, সরি উত্তর আছে, 4টা পয়েন্ট আছে। একটা হচ্ছে খেয়াল করে, আমরা প্রিভিয়াস ক্লাসে পড়লাম বা একটু আগে বললাম, হ্যাপারিন একটা পদার্থ যেটা ছিল একটা মিউকোপ্রোটিন। হ্যাপারিন হ্যাপারিন যেটা কি ছিল? একটা মিউকোপ্রোটিন। মিউকোপ্রোটিন মানে কি? প্রোটিনের সাথে কার্বোহাইড্রেট। কথা বলতে বলতে গরম লেগে গেছে। আচ্ছা, মিউকোপ্রোটিন, এই হ্যাপারিনটা কি বলতো? প্রাকৃতিক তঞ্চক বিরোধী, বা ইংলিশে বললে ন্যাচারাল অ্যান্টি কোয়াগুল্যান্ট। অর্থাৎ ভাই ও হচ্ছে কোয়াগুলেশন হইতে দেয় না, তঞ্চন হইতে দেয় না। তাহলে দেখো, রক্তে যখন হ্যাপারিন থাকে প্রচুর পরিমাণে, যেটা অলরেডি আছে, যেটা বেসোফিল থেকে আসে, অনুচক্রিকা থেকে আসে, তাই না? সো বেসিকলি ওই হ্যাপারিনটা কি করে, যে ভাই তোমার এখন তঞ্চন হইলে হবে না, তুমি একদম ফ্লুইড থাকো, লিকুইড থাকো, ইউ ফ্লো লাইক এ স্মুথ ওয়াটার, স্মুথ রিভার, সে ফ্লো হয়। তো এটা বাধা দেয় রক্ত তঞ্চন করতে, কে? হ্যাপারিন। আচ্ছা, এছাড়াও অন্যান্য অ্যান্টিকোয়াগুলেন্ট ফ্যাক্টর আছে। হ্যাপারিন ও অন্যান্য অ্যান্টি কোয়াগুলেন্ট যারা রক্তকে স্বাভাবিকভাবে জমাট বাঁধাইতে দেয় না। তুমি পরবর্তী বড় হয়ে নামগুলো পড়বে, প্রোটিন সি, প্রোটিন এস ইত্যাদি, ঠিক আছে? থ্রম্বোমোডিউলিন এটসেট্রা এটসেট্রা। তারপরে 2 নাম্বার কারণ হচ্ছে, দেখো তুমি অবাক হবা সৃষ্টিকর্তার, আল্লাহ তাআলার যে প্ল্যানিং, এগুলো দেখে তুমি জাস্ট ইউল বি অ্যামেজড যে ওয়াও, এটাও ভাবছে, এমনিও ভাবা সম্ভব। ধরো এটা রক্তনালী, রক্তনালীর ভেতরে যে কোষগুলো আছে এগুলোকে বলা হয় এন্ডোথেলিয়াল কোষ। এই যে রক্তনালীর ভেতরের কোষগুলোকে আমরা বলি এন্ডোথেলিয়াম, যেগুলো হচ্ছে কি এন্ডোথেলিয়াল কোষ। এন্ডোথেলিয়াম একদম ভেতরের আবরণ, এন্ডো মানে ভেতরের, আর থেলিয়াম মানে আবরণ। এখানে ধরো ডাব্লিউবিসি আছে, ঠিক আছে? ডাব্লিউবিসি আছে, এটা ধরো একটা নিউট্রোফিল, যার এরকম হেডফোনের মতো নিউক্লিয়াসটা ভাঙা থাকে, লোবে বিভক্ত থাকে 2 বা 5 খণ্ডে। এখানে ধরো আছে অনুচক্রিকা, ছোট ছোট অনুচক্রিকা, এইগুলা ধরো আরবিসি। আমরা একটু আগে পড়েছিলাম যে অনুচক্রিকাগুলো একটু দুষ্টু। কি দুষ্টু ভাই? ওরা বেশি হলে জমাট বাঁধায় ফেলে, মানে ওদের কাজ জমাট বাঁধায় ফেলা। এখন দুষ্টুমি করার জন্য তার পার্টনার দরকার, তাই না? দেখো তুমি তোমার বেস্ট ফ্রেন্ডের সাথে গেলে একটু দুষ্টুমি বেশি করো। সো এই যে অনুচক্রিকার বেস্ট ফ্রেন্ড হচ্ছে, পার্টনার হচ্ছে এই দুষ্টুমিটা করার, তঞ্চনের জন্য এন্ডোথেলিয়াম। সে যখনই এন্ডোথেলিয়ামের সংস্পর্শে চলে আসে তখনই সে পাওয়ারফুল হয়ে যায়, তখনই সে তঞ্চন করা শুরু করে। সো আল্লাহ কি মেকানিজম করছে দেখো, আল্লাহ তাআলা বা উপরওয়ালা এইভাবে মেকানিজম করে দিয়েছে, অনুচক্রিকাগুলো যখন রক্তের ফ্লো হয় তখন এটা মাঝামাঝি থাকে, এটা স্বাভাবিকভাবে এন্ডোথেলিয়ামের কাছাকাছি যায় না, একটু দূরত্ব বজায় রেখে ফ্লো হয়। তাতে কি এরা সংস্পর্শে আসতেছে না, ঠিক আছে? তাহলে দ্বিতীয় নম্বর হচ্ছে অনুচক্রিকার মধ্যবর্তী অবস্থান। ও আরেকটা বলি, বা ওটা 3 নাম্বার বলতে পারো, 2 নাম্বার। একটা 3 নাম্বার হচ্ছে যেখানে স্থবিরতা আছে, স্থিতিশীলতা আছে। ধরো একটা নদীর পানি প্রবাহিত হয় না, এখানে কি শ্যাওলা জমে না? শ্যাওলা জমে। যেমন ধরো তুমি পড়াশোনা না করলে তোমার ব্রেইনে শ্যাওলা জমবে, তোমার ব্রেইন এক সময় কাজ করবে না, টোটালি ডরমেন্ট, ব্রেইন ঘুমায় যাবে। ভাই আমার তো ইউজই করে না। এবং তোমাদের মধ্যে হয়তো বা অনেকের ব্রেইন আছে যেগুলো বিক্রি করলে অসাধারণ প্রাইস পাওয়া যাবে, অসাধারণ, মানে এগুলো আনইউজড, খরচই করে নেই, ওইগুলার দাম সাধারণ মানুষ থেকে অনেক অনেক বেশি হবে, অনেক অনেক বেশি, কারণ এগুলো আনইউজড, সেই ব্যবহারই করছে না। এনিওয়ে, জোকস এপার্ট। সো যেটা বলছিলাম, অনেকে আবার অ্যাটাক ফিল করে না, তোমাদের অ্যাটাক করছি না, হ্যাঁ? ওকে। সো যেটা হয়, যখন প্রবাহ থাকে অনেক বেশি, যে নদী প্রবাহমান সেখানে শ্যাওলা জমে না, ময়লা জমে না। ঠিক একইভাবে রক্তের যদি একটা ভালো ফ্লো থাকে, একটা দ্রুত প্রবাহ থাকে, তখন কি অনুচক্রিকা চাইলেও এখানে যেতে পারবে না, তাকে ঠেলে পাঠিয়ে দিবে যে যাও ভাই আগে তুমি, ঠিক আছে? সো এখানে রক্তের প্রবাহ
মাত্রা বা বেগ বেশি থাকে স্বাভাবিকভাবে রক্তনালীর মধ্যে। তো যেহেতু একটা স্মুথ প্রবাহ হয়, এখানে জমে থাকার প্রশ্ন আসে না, জমে না থাকলে তঞ্চন হবে না। ঠিক আছে, আচ্ছা 4 নাম্বার কি ভাই? 4 নাম্বার হচ্ছে, ধরো তোমার একটা ফ্লোরে নিয়ে আসলাম, তোমার টাইলস করা ফ্লোর, এখানে তেল ঢেলে দিলাম। তুমি কি চাইলেও এখানে স্থির হয়ে দাঁড়াইতে পারবা? তুমি তো পিছলায় পড়ে যাবা, পিছলায় পড়ে তুমি চেলায় চলে যাবে কোথাও না কোথাও, তাই তো? এই ওরা কি গল্প বুঝতেছে কিনা একটু কমেন্ট অন করি না, তাই তো হবে, হবে কিনা বলো? তাই হবে, তাই না? তাই হবে। সো এই যে এন্ডোথিলিয়ামটা একটা বাটারি মাখনের মতো স্মুথ, মাখনের মতো স্মুথ। গল্পের পরে ব্রেক, কমেন্ট অফ। মাখনের মতো স্মুথ। সো এন্ডোথেলিয়াম যেটা থাকে, এন্ডোথেলিয়াম, এটা হয় খুবই মসৃণ। এই মসৃণ হওয়ার কারণে অনুচক্রিকা চাইলেও লেগে থাকতে পারে না, একদম স্লাইড করে গ্লাইড করে চলে যায়। বুঝছো? তাহলে বেসিকলি স্বাভাবিকভাবে আমাদের রক্তে রক্ত কেন জমাট বাঁধে না? এই 4টা কারণে। হ্যাপারিন এবং অন্যান্য অ্যান্টিকোয়াগুল্যান্ট আছে, অনুচক্রিকা মাঝখানে থেকে প্রবাহিত হয়, রক্তের প্রবাহ মাত্রা একটা নির্দিষ্ট অ্যামাউন্টে থাকে যে রক্তকণিকাগুলো জমে থাকতে পারে না, এবং এন্ডোথিলিয়ামটা এটা খুবই খুবই স্মুথ হয়, একদম মসৃণ হয়, বাটারি লাইক মসৃণ হয়। ঠিক আছে, এর কারণে স্বাভাবিকভাবে রক্ত জমাট বাঁধে না। এখন হচ্ছে ভাই, যদি অস্বাভাবিক কাহিনী হয়, অস্বাভাবিক কাহিনী কি হতে পারে? চলো আমরা দেখি অস্বাভাবিক কাহিনী কি হতে পারে। অস্বাভাবিক কাহিনী হতে পারে ওরা ছিঁড়ে গেছে। এই ধর রক্তনালী, এই হচ্ছে এন্ডোথেলিয়াম, এন্ডোথেলিয়ামের ভিতরে কি আছে? টিস্যু আছে। আচ্ছা, এখন সামহাউ এখানে ছিঁড়ে গেছে, অ্যাব্রোথেব্রো হয়ে গেছে, একদম ছিঁড়ে গেছে, ছিঁড়ে গেল, ছিঁড়ে গিয়ে অ্যাব্রোথেব্রো হয়ে গেছে, এরকম অ্যাব্রোথেব্রো হয়ে গেছে, একদম রাফ হয়ে গেছে, রাফ। আচ্ছা, যখনই রাফ হয়ে গেছে, এই যে রাফ হয়ে গেছে, টান দিয়ে কাগজ ছিঁড়ে ফেলে যেমন অ্যাব্রোথেব্রো ছিঁড়ে, বা কাপড় ছিঁড়ে ফেলে সুতাগুলা বের হয়ে আছে, এরকম এটা তুমি ছিঁড়ে ফেলছো বা কেটে গেছে, এই যে সুতাগুলা বের হয়ে আছে। সুতাগুলা যখনই বের হয়, এই যে অনুচক্রিকা যাচ্ছিল এখানে, হালকা ধরো দুই একটা অনুচক্রিয়া কাছে, ম্যাক্সিমাম অনুচক্রিয়া মাঝখানে আছে, ম্যাক্সিমাম মাঝখানে দুই একটা অনুচক্রিকাকে এখানে যাচ্ছিল, তার আগে এখানে আটকে গেছে। এই যে কুসঙ্গ পায়ে ফেলছে, যে ভাই এ তো এন্ডোথেলিয়াম পায়ে ফেলছে, এন্ডোথেলিয়াম পায়ে ফেলছে। সে কি প্রথমে কি বলে, এখন আমরা আমাদের গল্প সম্পন্ন করব, সেটা হচ্ছে আমরা রক্ততঞ্চন করব, কারণ বডির দরকার। এখন এইখানে তো ভাই হ্যাপারিন বসে আছে, হ্যাপারিন বসে আছে না? হ্যাপারিন রক্তের মধ্যে আছে, হ্যাপারিন বসে আছে। হ্যাপারিন বলে কোত্থেকে? আমি থাকতে তোমাদের কাজ কেমনে করবা? আমি তো আছি এখানে। সো পরে ওরা একটা মিটিং করে, মিটিং করে বলে আগে হ্যাপারিনকে বন্ধ করে দিতে হবে, ও বেশি কথা বলতেছে, ও আমাকে কাজ করতে দিবে না। তো প্রথম স্টেপ হয়, এই যে টিস্যু ফ্যাক্টর, এই যে এন্ডোথেলিয়াম, এটা কি কোষ, টিস্যু, এখান থেকে আসে টিস্যু ফ্যাক্টর। কে আসে? টিস্যু ফ্যাক্টর, টিএফ, টিস্যু ফ্যাক্টর, বা আমরা বলি থ্রম্বোপ্লাস্টিন, থ্রম্বোপ্লাস্টিন। এই থ্রম্বোপ্লাস্টিন বলে ওরে ধর, ওরে ধরে ওরে বন্ধ কর, ও হ্যাপারিন বন্ধ, হ্যাপারিনের কাজ বন্ধ এখন, যে তোমার কাজ এখন করার দরকার নেই, হ্যাপারিন হয়ে যায় নিষ্ক্রিয়। হ্যাপারিন কি হবে? নিষ্ক্রিয় হবে। তাহলে এখন বাধা দেওয়ার মতো কেউ নাই, বাধা দেওয়ার সব থেকে শক্তিশালী উপাদানটাকে তারা বন্ধ করে দিছে, বল প্রয়োগে মুখ বন্ধ করে দিছে। ঠিক আছে, এখন তারা ঠিক মতো কাজ করবে। এখন কি কাজ? এই টিস্যু ফ্যাক্টর থ্রম্বোপ্লাস্টিন অনুচক্রিয়ায় বলবে ভাই এখানে আসো, বসো এখানে। এই থ্রম্বোপ্লাস্টিনের মধ্যে কিছু রিসেপ্টর আছে। কি আছে? রিসেপ্টর, কিছু সুতা আছে, কিছু কোলাজেন আছে, কোলাজেন, কোলাজেন সুতা, তোমরা কোষ রসায়নে পড়বা। এদের সাথে অনুচক্রিয়াগুলো মিলে যায়, বসে যায়। আচ্ছা, এখন এই যে কাজটা হলো, দেখো আগে ব্লিডিং হচ্ছিল, এখন যেহেতু অনুচক্রিয়া গিয়ে ওই জায়গাটায় বসে গেছে, ব্লিডিংটা কমে যাবে না? কমেন্ট অন করি, কমে যাবে কিনা দেখো। অনেকটা ধরো তোমার বেসিন,
তুমি এক কাজ করো, বেসিনে যাবা, বেসিনে গিয়ে কয়েকটা ভাতের টুকরা ফালাই দিবা, তখন দেখবা বেসিনের পানি জমে জমে আছে, অর্থাৎ পানি আগে যেমন ঠাস করে চলে যেত এখন একটু জমে জমে থাকে। সো অনুচক্রিকাটা প্রথমে গিয়ে এই কাজটা করে যে ভাই মোটামুটি আমি আগে বন্ধটা করি রক্তপাতটা, মোটামুটি বন্ধ করি রক্তপাত। ঠিক আছে, কমেন্ট অফ। তো এই মোটামুটি বন্ধ করার জন্য অনুচক্রিকা বা প্লেটলেট গুলা প্রথমে কি করে, একটা এরকম পাথরের মতো দিয়ে ব্লক করলো, এটা হচ্ছে প্লেটলেট প্লাগ। প্লেটলেট প্লাগ মানে তুমি বেসিনের মধ্যে একটা ভাত পালাইলা, আলটিমেটলি কি পানির ফ্লোটা একটু কম হলো। এখন তুমি কি করবা যে ভাই আমি পানি যাইতেই দিব না, আমি কি করবো এখানে একদম সিমেন্ট এনে লেপটে দিব। সো এখন কি লিকেজ খানিকটা বন্ধ হয়ে গেছে, কিন্তু পুরোপুরি কি বন্ধ হয়েছে না, এখন পুরোপুরি বন্ধ করা লাগবে না। পুরোপুরি বন্ধের জন্য কি লাগবে, লাগবে হচ্ছে এখন লেপটে দেওয়া, একদম প্লাস্টার করে দেওয়া। এই প্লাস্টার করার জন্য দরকার কয়েকটা ক্লটিং ফ্যাক্টর। এখানে থাকে অসংখ্য ক্লটিং ফ্যাক্টর। এই ক্লটিং ফ্যাক্টর গুলো এখানে আসে, এসে এখানে একদম প্লাস্টার করে দেয়, একদম প্লাস্টার করে দিছে। এখন কাহিনী হচ্ছে ভাই আগে রক্তনালী ছিল এতটুকু, দেখো আগে রক্তনালী কতটুকু ছিল, এতটুকু ছিল। এখন প্লাস্টার করছেন, ঠিক আছে, প্লাস্টার করে বানায় ফেলছেন এতটুকু, আমার তো রক্তনালীর ব্যাসার্ধ কমায় দিয়েছেন, এখন তো রক্ত কম যাবে, এটা তো হইতে দেওয়া যাবে না। এখন তোমরা যখন বিল্ডিং করে দেখবা প্রথমে সিমেন্ট এমনি ছিটায়, তারপর এইভাবে কি একটা জায়গা করে অতিরিক্ত গুলো নিচে পড়ে যায়, একদম স্মুথ একদম হয়ে যায়। এইখানে ওই কাহিনী হবে, কি হবে জানো, এই জায়গা বরাবর সে এটাকে একদম মুছে ফেলবে। অর্থাৎ ধরো এই জায়গাটা একদম মুছে যাবে, মুছে গিয়ে আগের মতো হয়ে গেছে। দেখছো, মুছে গিয়ে একদম আগের মতো হয়ে গেছে। তাহলে এখন এমন একটা অবস্থা যে ভাই এখানে কিছু হয়ই নাই, রক্ত ছিঁড়েই না, এমন একটা অবস্থা আমাদের রক্ত চলে গেছে। কেমনে হয়েছে, রক্ততঞ্চন প্রক্রিয়ায়। কিভাবে হয়েছে, রক্ততঞ্চন প্রক্রিয়ায়। কি কি কাহিনী হয়েছে, রক্তনালী ছিঁড়ছে, ওকে, ছেঁড়ার পর টিস্যু ফ্যাক্টর বের হয়েছে থ্রম্বোপ্লাস্টিন, ও হ্যাপারিনকে বলছে তুমি অফ যাও, অফ গেছে। ও অনুচক্রিয়ায় বলছে তুমি আপাতত একটু লিকেজটা বন্ধ করো, সে বন্ধ করছে। ঠিক আছে, তারপর বলছে ভাই লিকেজ তো অল্প হলেও হচ্ছে, এটাকে আমার সেলাই করে দিতে হবে, সেলাই করছে, সুতা নিয়ে আসো। এই সুতাগুলো হচ্ছে ক্লটিং ফ্যাক্টর, ওরা কাজ করে এবং সেলাই করে দেয়। এরপরে দেখে হাই হাই আমি তো বেশি সেলাই করে ফেলছি, আমার ব্যাসার্ধটা কমে গেছে। তখন কি করে, তখন অতিরিক্ত যে অংশটা ছিল সেটাকে একদম সে চেঁচে ফেলে, শেভ করে দেয়, তাহলে রক্তনালীটা আগের জায়গায় চলে যায়। তাহলে এই যে কাহিনী হলো, প্লেটলেট জমলো, প্লেটলেট প্লাক ফরমেশন, দেন ক্লটিং ফ্যাক্টর কোয়াগুলেশন বা তঞ্চন করলো, তারপর অতিরিক্ত তঞ্চিত পদার্থগুলা ভেঙে গেল, লাইসিস হলো, সুতাগুলাকে ভেঙে ফেললো, ফাইব্রিনোলাইসিন হলো। এইটাই হচ্ছে তোমার টোটাল হিমোস্টেসিস প্রসেস, রক্ত বন্ধ বা রক্তপাত বন্ধের প্রক্রিয়া। আর এইটাই হচ্ছে রক্ততঞ্চন প্রক্রিয়া। তাহলে কি কি হইলো ভাইয়া, প্রথমটা হচ্ছে প্লেটলেট প্লাক ফরমেশন, প্লেটলেট প্লাগ তৈরি, তারপর হলো রক্ত তঞ্চন, তারপর হলো অতিরিক্ত জিনিসগুলোকে ভেঙে ফেলা, ফিব্রিনোলাইসিন, ফিব্রিনোলাইসিন। আরেকটা কাজ সবার আগে হয়, সেটা হচ্ছে রক্তনালীটা কি করে একটু চুপসায় যায়, কাটার সাথে সাথে একটু গুতা লাগে, লজ্জাপতি মতো একটু চুপসায় যায়। ঠিক আছে, রক্তনালীর সংকোচন। এই চারটা ঘটনা তোমার রক্তকে, রক্তপাত বন্ধ রাখে এবং আগের জায়গায় ঠিকঠাক করে রাখে। বুঝছো, এই চারটা ঘটনাকে বলা হয় হিমোস্টেসিস। কি বলবা, হিমোস্টেসিস, হিমোস্টেসিস ব্লাডকে বন্ধ করে। আর হিমোস্টেসিস একটা পর্যায়ে হচ্ছে রক্ত তঞ্চন, যেটা ক্লটিং ফ্যাক্টর দিয়ে হয়। তাহলে এখন হচ্ছে ভাই গল্প তো বললেন, গল্পের চরিত্র বললেন, ক্লটিং ফ্যাক্টর, প্লেটলেটকে আমরা চিনে ফেলছি, থ্রম্বোপ্লাস্টিন বুঝলাম, টিস্যু ফ্যাক্টর, ক্লটিং ফ্যাক্টর কি একটু চেনান, গল্পের চরিত্রগুলো একটু চেনান। চলো আমরা গল্পের চরিত্রগুলো একটু চিনি, আমরা ক্লটিং ফ্যাক্টরে যাই। বাট আপাতত বলো গল্পটা তোমরা বুঝছো কিনা, গল্প বুঝলে ক্লাসটা সাকসেসফুল। মাই ডিয়ার স্টুডেন্টস,
গল্প কি ক্লিয়ার? সাইমন বলো গল্প ক্লিয়ার কিনা? বোঝাবো সাইমন, বোঝাবো, কিন্তু নিজের পড়তে হবে। ব্রেনের শেওলা পড়তে দেওয়া যাবে না। আমরা বই দেখে এখন রিক্যাপ করব, ঠিক আছে? ওকে, কমেন্ট অফ। তাহলে চলো এখন দেখি কি আছে। রক্ততঞ্চন, ক্ষতস্থান থেকে নির্গত রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াটি বলা হয় হিমোস্টেসিস, বা এর অপর নাম রক্ততঞ্চন। যাই হোক, দেহের ভেতর কোনো বাহিকার মধ্যে রক্ত জমাট বাঁধলে তাকে বলা হয় থ্রম্বোসিস। দেহের ভেতর মানে রক্তনালী, এটা হ্যাঁ, এই রক্তনালীর ভেতরে স্বাভাবিকভাবে হঠাৎ করে জমে গেছে রক্ত, এটাকে বলা হচ্ছে থ্রম্বোসিস। মানে রক্তনালী ইনট্যাক্ট, স্বাভাবিক সবকিছু চলছে, কিন্তু অনুচক্রিকা দুষ্টামি করছে, বা কোনো কারণে তুমি এত চর্বি টর্বি খাইছো, তোমার ওই চর্বি জমে গেছে অনুচক্রিকার সাথে, রক্তনালী ব্লক হয়ে গেছে, তখন সেটা হচ্ছে থ্রম্বোসিস। সেটা হচ্ছে কি? থ্রম্বোসিস, রক্তনালীর ভেতরে রক্ত জমাট বেঁধে যাওয়া। আর রক্ততঞ্চন কি? রক্তনালী কেটে গেলে রক্ত জমাট বেঁধে যেটা রিপেয়ার করে, সেটার একটা প্রক্রিয়া, ঠিক আছে? এই যে ক্লটিং ফ্যাক্টর, চরিত্রগুলো চলো শিখি। টোটালি তোমার 13টা ক্লটিং ফ্যাক্টর কাজ করে। কয়টি? 13টি। 13টি ক্লটিং ফ্যাক্টর হচ্ছে এই গল্পের তঞ্চনের চরিত্র। আচ্ছা, কয়টি ভাইয়া? 13টি। কি কি পড়তে হবে? এখন সবগুলা ভাই মুখস্থ করবো নাম? উত্তর হচ্ছে না। আপনি কি সবগুলো একটু মুখস্থ করার টেকনিক শিখে দেবেন? উত্তর হচ্ছে হ্যাঁ। তাহলে কেন শিখাচ্ছেন? তোমাকে চয়েস দেওয়ার জন্য। তুমি যদি এক্সট্রা পড়তে চাও পড়তে পারো, বাট আমি যেগুলো এখানে দাগায় দিব সেইগুলাই আসবে ইনশাল্লাহ। প্রথম 4টা স্টার মার্ক দিয়ে রাখো এবং লিখে রাখো এফএমবি গ্যারান্টেড। বুঝছো? বা এটা ট্যাগ করে রাখো, এটা ট্যাগ করে রাখো, ট্যাগ করে রাখো। ফেসবুকে ট্যাগ করো না, এটাকে ট্যাগ করে রাখো তোমার মনের সাথে। এখন বলতে ভাই আপনি ট্যাগ কথাটাই কেন বললেন? টিতে কি তানজিম, এতে কি আহমেদ, জিতে কি গ্যারান্টেড। বুঝছো? হচ্ছে ট্যাগ। আজকে তো তোমরা ইম্পর্টেন্ট বলবো না, কি বলবো? এটা হচ্ছে ট্যাগ। ট্যাগ, একদম ট্যাগ, এটা আসবেই ইনশাল্লাহ। বুঝছো? আচ্ছা, এনিওয়েজ, সো দেখো, ফ্যাক্টর 1 নাম কি ভাইয়া? ফাইব্রিনোজেন। এটি কি একটা প্লাজমা প্রোটিন? খেয়াল করে দেখো, প্লাজমা প্রোটিন ছিল। ফ্যাক্টর 2 এর নাম কি? প্রোথ্রম্বিন। প্রোথ্রম্বিন, প্রো মানে হচ্ছে আগের অবস্থা, নিষ্ক্রিয়। থ্রম্বিনের একটা নিষ্ক্রিয় রূপ প্রোথ্রম্বিন। ফ্যাক্টর 3, 3 দেখো, 3 নাম কি আসতেছে? এই যে 3 কেমনে মনে রাখবা? থ্রম্বোপ্লাস্টিন। ফ্যাক্টর 4, ক্যালসিয়াম 2+ আয়ন। একটা ছড়া আছে, কি দিয়ে ভাইয়া? এই যে ফুল পরে টুপ করে। আমি ছড়া খুব একটা পারি না, কিন্তু এই ছড়াটা সবসময় মনে থাকে। ফতে হচ্ছে ফাইব্রিনোজেন, পতে হচ্ছে প্রথম্বিন, টুপ থ্রম্বোপ্লাস্টিন, টি এই যে থ্রম্বো, যেটা হচ্ছে টিস্যু ফ্যাক্টর, হ্যাঁ, আর করে ক হচ্ছে ক্যালসিয়াম। ফ্যাক্টর 5 ইচ্ছা, মনে রাখতে পারো নাও, ঠিক আছে? ফ্যাক্টর 6 ইচ্ছা। ফ্যাক্টর 7 এটা অনেকে বলে আছে, অনেকে বলে নাই, এটা আমরা মনে রাখবো না। ফ্যাক্টর 8 মাস্ট মনে রাখবো, কারণ ফ্যাক্টর 8 এবং 9 এর বদলে তোমরা বাচ্চাকালে পড়েছো একটা রোগ হয় যার নাম হচ্ছে হিমোফিলিয়া, যেটাকে বলা হয় রয়্যাল ডিজিজ। এদের অভাবে কি হয়? হিমোফিলিয়া হয়। ফ্যাক্টর 8 না থাকলে হিমোফিলিয়া এ, আর ফ্যাক্টর 9 না থাকলে আমরা বলি ক্রিসমাস হিমোফিলিয়া, ক্রিসমাস হিমোফিলিয়া, ঠিক আছে? ফ্যাক্টর 8 এর নাম এন্টি হিমোফিলিক ফ্যাক্টর এ। এন্টি হিমোফিলিক ফ্যাক্টর এ মানে এটা থাকলে হিমোফিলিয়া হবে না, এটা হিমোফিলিয়ার এন্টিতে কাজ করে, এন্টি হিমোফিলিয়া ফ্যাক্টর এ। ফ্যাক্টর 9 নামই দেখো ক্রিসমাস ফ্যাক্টর, তাই ফ্যাক্টর 9 না থাকলে যে হিমোফিলিয়া হবে সেটা হচ্ছে ক্রিসমাস হিমোফিলিয়া। ফ্যাক্টর 10 এটি একটু মনে রাখবা, পরীক্ষা আসে না, তাহলে আপনি কেন বলছেন এটা আমার ফেভারিট? কেন? ছোট একটা কার্টুন ছিল স্টুয়ার্ট লিটল, সার্চ দিবা, অসাধারণ একটা কার্টুন, এখন দেখো না থাক। এটা হচ্ছে স্টুয়ার্ট ফ্যাক্টর। ফ্যাক্টর 11 দরকার নাই। ফ্যাক্টর 12 হেইগম্যান ফ্যাক্টর বা গ্লাস ফ্যাক্টর, ঠিক আছে? এই নামগুলা পরীক্ষা হলে দিয়ে দেয় মাঝে মাঝে, বুঝছো? হেইগম্যান ফ্যাক্টর বা গ্লাস ফ্যাক্টর। এন্ড ফ্যাক্টর 13 এটা পড়া লাগবে, এটা 2 স্টার। তাহলে দেখো এই দুইটা আমি একটা স্টার দিয়েছি, আর বাকিগুলা 2টা করে স্টার দিয়েছি, আর এগুলো হচ্ছে 3টা স্টার, বাট একদম ট্যাগ করে দিয়েছি। গুরুত্ব বুঝতে পারছো? ফ্যাক্টর 13 কি করে? সমস্ত প্রক্রিয়া শেষ, ও আয়সা বলবে ঠিক আছে এখন প্রক্রিয়া তো হয়েছে, প্রক্রিয়া যেহেতু হয়েছে এটাকে স্টেবল রাখতে হবে। মানে তুমি একটা বাড়ি বানাইলা, স্টেবল করতে হবে না? স্টেবল করতে হবে। এটা যদি পড়ে যায় তাহলে বাড়ি বানানো তো বৃথা।
এই লাস্টে এসে স্টেবিলাইজেশন কাজটা করে হচ্ছে ফ্যাক্টর 12, এই জন্য তার নাম হয়ে গেছে ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর। অর্থাৎ তোমার সুতা দিয়ে যে সেলাই করলা, প্লাস্টার করলা, এই সবগুলোকে স্টেবল করবে, স্থিতিশীল রাখবে কে? ফ্যাক্টর 13, ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর। তাহলে আবার দেখো আমরা কি মনে রাখবো, ক্লটিং ফ্যাক্টর কয়টা? রক্ত সঞ্চালনে মোট 13টি ফ্যাক্টর ব্যবধান কাজ করে। ওকে, প্রথম চারটা হচ্ছে ভাইয়া ট্যাগ করে দিয়েছে, ট্যাগের মিনিং তোমরা এখন জানো। আচ্ছা, ফ্যাক্টর 1 ফাইব্রিনোজেন ফুল পরে টুপ করে, প্রোথ্রম্বিন, থ্রম্বোপ্লাস্টিন, ক্যালসিয়াম। ফ্যাক্টর 8 ভাইয়া বলছে মনে রাখতে হবে, কারণ এটার অভাবে হিমোফিলিয়া হয়, হিমোফিলিয়া এ হয়, বা ক্লাসিক্যাল হিমোফিলিয়া হয়, ক্লাসিক্যাল বা হিমোফিলিয়া এ। এটার নাম কি? অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এ। ফ্যাক্টর 9 এর অভাবে হয় ক্রিসমাস হিমোফিলিয়া, তো এটা হচ্ছে ক্রিসমাস ফ্যাক্টর। ফ্যাক্টর 10 ভাই কার্টুন থেকে মনে রাখছে, স্টুয়ার্ট ফ্যাক্টর। ফ্যাক্টর 12 হেগম্যান ফ্যাক্টর, নাম আসতে পারে। আর ফ্যাক্টর 13 এটা সব স্টেবিলাইজ করে, ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর। ঠিক আছে, 30 সেকেন্ডস এটা দেখো কেমন। এই চার্ট হচ্ছে ট্যাগ করা, আমি একটু রেস্ট নেই। 30 সেকেন্ডস, ইউর টাইম স্টার্টস নাও। দেখার সময় অবশ্যই জোরে জোরে তোমরা বলবা, বুঝছো? আর 15 সেকেন্ড আছে। কমেন্টগুলো অন করি। ভাই আমার এসএসসি তে 4.28, আমি কি ডিএমসি এডমিশন পাবো? পাবা কি পাবা না এটা আল্লাহর হাতে। বা তুমি যদি বলো সম্ভব কিনা, সম্ভব বাট টাফ। অবশ্যই তোমার এইচএসসি তে A+ এনশিওর করতে হবে, এবং একটা ভালো মার্কস পাইতে হবে ভর্তি পরীক্ষায়, অ্যারাউন্ড 90% মার্কস নিয়ে আগাইতে হবে। অনামিকা বলছে স্টুয়ার্ট টিয়ার আমি দেখছি। ওকে, একজন ক্লাসের মধ্যে কার্টুন দেখে আসছে, বাহ, তোমাদের তো অ্যাকচুয়ালি বলবো না আর কিছু, শেষ পড়েছি গুড, মুখস্থ হয়ে গেছে তাই না? ক্লাস করবা সবকিছু ওকে হয়ে যাবে। ওকে, কমেন্ট অফ। আচ্ছা, এই যে এত কিছু লাগবে না, এগুলো আমরা পড়ে ফেলছি, এগুলো আমরা পড়ে ফেলছি, এটা লাগবে না, এটা তোমাদের দিলাম অপশনাল, পড়লে পড়তে পারো, বাট ভাইয়া যেমনে বলছে এটা পড়লে হবে। এটা অপশনাল, পড়লে পড়বা না নাই, যাও, এটা তোমার প্যারা লাগলে আমি কেটেই দিই, যাও, কেটেই দিচ্ছি, ধর লাগবে না, এটা আনটেক করে দিলাম, এটা ট্যাগ করলাম না আমরা। আচ্ছা, রক্ত জমাট বাঁধার কৌশলটা আসো দেখি। কৌশলটা কি দেখো, দেখে ক্ষত সৃষ্টি হলো, যেটা আমরা বলেছি, আমি গল্পের সাথে মিলাও। ক্ষত সৃষ্টি মানে কি? এন্ডোথেলিয়াম ড্যামেজ। এন্ডোথেলিয়াল ড্যামেজ মানে কি ভাই? এখানে তো থ্রম্বোপ্লাস্টিন চলে আসছে, থ্রম্বোপ্লাস্টিন অনুচক্রিকা মিলে হেপারিনকে বলছে তুমি অফ যাও, তোমাকে নিষ্ক্রিয় করে দিলাম, সে নিষ্ক্রিয়। আচ্ছা, থ্রম্বোসাইট ফেটে গেছে মানে কি? অনুচক্রিকা ফেটে গেছে, ঠিক আছে, সেখান থেকে থ্রম্বোপ্লাস্টিন আসছে, অনুচক্রিকা জমা হয়েছে, জমা হইয়া ভেতর থেকে থ্রম্বোপ্লাস্টিন দিছে। আর থ্রম্বোপ্লাস্টিন আর কোথা থেকে আসছে? এন্ডোথেলিয়াম বা টিস্যু থেকেও আসছে কিছু, দুই থ্রম্বোপ্লাস্টিন মিলে হেপারিনকে করেছে নিষ্ক্রিয়। আর হেপারিন আরেকটা জিনিস আছে, হেপারিন বাতাসকে সহ্য করতে পারে না, বুঝছো? বাতাস আসলে হেপারিন নিষ্ক্রিয় হয়ে যায়, তো এই যে নিষ্ক্রিয় হয়ে গেছে, কারণ ব্লাড ভেসেল কেটে গেছে, বাতাস ঢুকে গেছে, রাইট? এই থ্রম্বোপ্লাস্টিন, থ্রম্বোপ্লাস্টিন কি করে? ওই যে ক্লটিং ফ্যাক্টর, দেখো কি কি আছে, ক্লটিং ফ্যাক্টর 4 বা ক্যালসিয়াম 2+, সাথে হচ্ছে ক্লটিং ফ্যাক্টর 7, ক্লটিং ফ্যাক্টর 8, ক্লটিং ফ্যাক্টর 9, আর হচ্ছে স্টুয়ার্ট ফ্যাক্টর ক্লটিং ফ্যাক্টর 10। ওরা মিলে কাকে সক্রিয় করে? ক্লটিং ফ্যাক্টর 2 কে সক্রিয় করবে, 2, যার নাম প্রোথ্রম্বিন। প্রোথ্রম্বিন সক্রিয় হয়ে গেছে, তো সে প্রো অংশটা বাদ দিয়ে দিবে, সে পরিণত হবে থ্রম্বিনে। থ্রম্বিন, এই থ্রম্বিন একটা প্লাজমা প্রোটিন আর একটা ক্লটিং ফ্যাক্টর, ক্লটিং ফ্যাক্টর 1 খেয়াল করো,
ফাইব্রিনোজেন, ফুলের ফাইব্রিনোজেন। থ্রম্বিন বলবে ভাই আমি তো প্রথম্বিন ছিলাম, আমি তো সক্রিয় হয়ে গেছি, আমরা তো 1 2, আমি যেহেতু সক্রিয় হয়েছে আপনিও সক্রিয় হন। তখন ফাইব্রিনোজেন বলবে ঠিক আছে আমিও সক্রিয় হই। তোমরা দেখো যখন পরিপাক পড়েছিলা তখন মনে আছে কি তুমি পড়েছিলা পেপসিনোজেন, এটা হচ্ছে নিষ্ক্রিয় একটা জিনিস। ফাইব্রিনোজেন, জেন আছে, এটাও নিষ্ক্রিয়। সক্রিয় হবে জেন শব্দ বাদ দিয়ে দিবে, সক্রিয় হলো ফাইব্রিন। এই সক্রিয় করার জন্য এখানেও ক্যালসিয়াম 2+ কাজ করবে। সক্রিয় কিসে হইলো? ফাইব্রিন। ফাইব্রিন বলে ভাই আমি তো একটা সুতা, আমার তো অনেকগুলো সুতা লাগবে এই সবগুলো সেলাই করতে। সে বলে আচ্ছা ঠিক আছে, ফাইব্রিন মনোমার মানে একটা। সে বলছে তুমি আরো ফাইব্রিন জমা করো, তখন অসংখ্য ফাইব্রিনোজেন এখানে সক্রিয় হয়, অসংখ্য ফাইব্রিন মনোমার হয়। তোমরা কেমিস্ট্রিতে পড়েছো মনোমার মনোমার যুক্ত হয়ে কি হবে? পলিমার। সো ফাইব্রিন পলিমার। এই ফাইব্রিন পলিমার সুতাগুলাকে স্টেবল রাখতে হবে, স্থিতিশীল রাখতে হবে। স্থিতিশীল কে রাখে? 13 নম্বর ফাইব্রিন স্টেবিলাইজেশন ফ্যাক্টর। তখন এই 13 নম্বর ফ্যাক্টরটা চলে আসে যার নাম ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর। ও সবগুলা পলিমারকে সবাইকে একত্রে করে এটা সিলগালা করে দেয়, অর্থাৎ ফাইব্রিন জাল তৈরি করে। এই জালে শুধু অণুচক্রিকা থাকে, শুরুতে থাকে, কিন্তু জাল যদি বড় হয়ে যায়, দেখো আমি বলেছি একটু বড় হয়ে যায়, বড় হয়ে যাওয়ার পর এই জালে কে আটকা পড়ে? লোহিত রক্তকণিকা আটকা পড়ে যায়। এই জালে খানিকটা শ্বেত রক্তকণিকা আটকা পড়ে যায়, তখন তারা একটা পিণ্ড হয়ে এই রক্তকণিকা আবদ্ধ করে, মানে লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা, তারা তঞ্চন পিণ্ড বা রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া সম্পন্ন করে। এরপরে কি হবে? এরপরে তুমি একটু মসৃণ করবা, সেটা কি? ফাইব্রিনোলাইসিন করবা। মানে এটা সেকেন্ড স্টেপটা, থার্ড স্টেপটা হইলো। ফোর্থ স্টেপ কোনটা? এই যে ভাই ফোর্থ স্টেপ, এটা হইলো এই ফোর্থ স্টেপ ফাইব্রিনোলাইসিস। এটা হওয়ার পর রক্ত আগের মতো হয়ে গেল। ঠিক আছে, তোমাকে আরেকটু সহজ করে দিই। ধরো তোমার একটা সুন্দর মসৃণ দেয়াল ছিল, ঠিক আছে, এটা ফুটো হয়ে গেল। তুমি কি করবে? প্রথমে কি করলা? এনে ইট বসাইলা, ইটের উপরে প্লাস্টার করলা, সিমেন্ট দিলা, সিমেন্ট দেওয়ার পর এটা স্মুথ করলা, তাহলে দেখো ফোটা হয়ে গেছে। তুমি ইট বসাইলা, প্লেটলেট দিলা, এটার উপর প্লাস্টার ছিটাইলা, সিমেন্ট ছিটাইলা, মানে কি ওই যে সেলাই করার জন্য একটা লেপটে দিলা। তারপর কি, যাতে এবড়ো থেবড়ো না থাকে এটাকে স্মুথ করে দিলা, মানে ফাইব্রিনোলাইসিন করলা। এই হচ্ছে কাহিনী, অ্যাজ সিম্পল ইট ইজ। আজকে তো আমরা মোটামুটি একটা রাজমিস্ত্রিকে ক্লাস করে ফেললাম, তাই না? এটাও একটা স্কিল, এবং পৃথিবী যেদিকে আগাচ্ছে বুঝছো। ধরো একটা সময় পড়াশোনা রিপ্লেসেবল হবে, কিন্তু এই যে যারা খেটে খাওয়া মানুষ, এই যে বললাম যারা রাজমিস্ত্রি প্রফেশনটা চালায়, ওদের স্কিলটা কিন্তু এআই রিপ্লেস করতে পারবে না। তোমার বিল্ডিং বানাইতে লাগবে রোবট দিয়ে, আর কত, প্লাম্বার লাগবে, ইলেকট্রিশিয়ান লাগবে, স্টাফ, কিন্তু কোডিং করে ফেলা যাচ্ছে, এআই সব এখন কোডিং করছে। সিএস ইঞ্জিনিয়ারদের খুব একটা রিকোয়ারমেন্ট নাই, এবং ছোট ছোট ইঞ্জিনিয়ার লে অফ করে দিচ্ছে। সো স্কিল ইজ ইম্পর্টেন্ট। আচ্ছা তাহলে কি পড়াশোনা করবো না? পড়াশোনা করবো। তাহলে কি করতে হবে এখন? বেসিক সায়েন্সে ধরো ম্যাথের বেসিক্স পারতে হবে তোমার, থিওরিটিক্যাল ফিজিক্স নিয়ে অনেক পড়াশোনা করতে হবে, বায়োলজির রিসার্চ নিয়ে পড়াশোনা করতে হবে, সার্জারি পড়তে পারো ডাক্তার হলে, মেডিকেল সায়েন্স নিয়ে গবেষণা করতে হবে। টেকনিক্যাল জিনিসগুলোর ভ্যালু আছে, সেগুলো ভ্যালুলেস না। তুমি স্কিলফুল যদি হও, কারণ তুমিই তো একসময় এআই বানাইছো বা তোমার মতো মানুষই বানাইছে, তো তুমি যদি তাকে ডিকটেট করতে পারো ইউ উইল বি ওকে। বাট তুমি যদি নাম হও, তুমি যদি নার্ড না হও, আলটিমেটলি ইন্টেলেকচুয়াল না হও, তখন হারায় যাবে। বুঝছো? এনিওয়েজ, এত দূর চিন্তা করার দরকার নেই, প্রেজেন্টে থাকে। প্রেজেন্ট কি? এই রক্তচঞ্চলের গল্প পড়তেছি আমরা, গল্প পড়ে ফেলছি আমরা, মোটামুটি শেষ। এখন আমরা বই থেকে আসো, দেখি বইটা, এই কমেন্ট অন করি, একটা ভিডিও দেখে আসো, এই ভিডিওটা দেখি কি হয় দেখ। কোথায় গেল? এটা একটু দেখো, দেখা তো যায় কি হচ্ছে। এই যে একটা রক্তনালী কেটে গেছে। আচ্ছা, সাইমন বলছে হিমোফিলিয়া কি? হিমোফিলিয়া হচ্ছে একটা রোগ, যে রোগে রক্ত জমাট বাঁধে না ঠিক মতো। কেন বাঁধে না? রক্ত জমাট বাঁধার যে ফ্যাক্টর গুলো আছে, ফ্যাক্টর 8 ফ্যাক্টর 9, সেগুলো থাকে না, এটা হচ্ছে হিমোফিলিয়া। এটা একটু দেখো। এই ধরো তুমি হঠাৎ করে আম কাটতে গেছো, হ্যাঁ কেটে গেছে আঙুল, রক্তনালী কেটে গেছে, স্মল আর্টারি কেটে গেছে, ব্লিডিং হচ্ছে, এই যে রক্তনালী কেটে গেছে।
এই দেখো, এই যে অনুচক্রিকা, দুষ্ট অনুচক্রিকা, সাদাগুলা, ঠিক আছে, প্লেটলেট। ওরা কি করবে, এখানে গিয়ে যাবে, বলছো ভাই এখানে কি হলো, এই যে ক্লটিং ফ্যাক্টর হলুদ গুলা, এই দেখছো রক্ত বের হচ্ছে, এই জায়গায় গিয়ে আটকে গেছে কি, অনুচক্রিকার সাথে কিছুটা লোহিত রক্তকণিকা। একটা অনুচক্রিকা সবাইকে ডেকে নিয়ে আসছে যে আসো আসো এখানে ব্লক করো, সবাইকে এখানে ব্লক করছে, এই যে প্লেটলেট প্লাগ তৈরি হলো, প্লেটলেট প্লাগ। এখন কি এটা সেলাই করতে হবে, সেলাই করার জন্য কাকে দরকার, এই যে ক্লটিং ফ্যাক্টর গুলাকে দরকার। এখন ক্লটিং ফ্যাক্টর দেখবা যাবে, গিয়ে এই যে বসছে, বসে কি এটাকে সেলাই করে দিয়েছে, মানে তঞ্চন হয়েছে। তারপর কি এই জালের মধ্যে কারা আটকে পড়েছে, লোহিত রক্তকণিকা এরা, এই যে ফাইব্রিন জাল। তোমার কি দেখো একটা পিণ্ড তৈরি হয়েছে, পিণ্ডটা আলটিমেটলি জিনিসটাকে একদম টোটাল রিজলভ করেছে। তারপর কি পিণ্ডটাকে রাখছো, রাখছো না, শেভ করে ফেলছে পিণ্ডটাকে, এই যে ফাইব্রিনোলাইসিন। এটা হচ্ছে হেমোস্টেসিস প্রসেস। এই যে এরকম একটা ব্লাড ক্লট হয়, দেখো এরকম একটা ব্লাড ক্লট হয়, এই যে এরকম একটা ব্লাড ক্লট হয়, এই যে এটা হচ্ছে সুতাগুলা, এটা দেখো আরবিসি। আর এই দেখো দুষ্ট অনুচক্রিকা, এই যে ওগুলো হচ্ছে অনুচক্রিকা। এই যে অনুচক্রিকা, এই যে এইগুলো হচ্ছে সুতা, ফাইব্রিন, আর এইটা হচ্ছে আরবিসি। এই হচ্ছে তোমার রক্তপিণ্ড তৈরি হলো, পিণ্ড তৈরি হওয়ার ফলে একটু রক্ত তঞ্চন হলো, রক্ত তঞ্চন হলো, ঠিক আছে। আচ্ছা, তারপর একটা কাহিনী হয়, রক্ত যখন তঞ্চন হয়, একসময় একটা কনট্রাকশন হয়, কি হয়, সংকুচিত হয়ে থাকে, কারণ প্লাস্টার করে ফেলতেছো, শেভ করে ফেলতে সংকুচিত হয়ে থাকে। তখন এটা সংকুচিত হয়ে এখান থেকে একটা তরল পদার্থ খরিত হয়, এই পিণ্ড থেকে একটি তরল পদার্থ নির্গত হয়, যেটা হয় হলুদ কালার, যার মধ্যে কোনো রক্ততঞ্চন ফ্যাক্টর থাকে না, এবং তার নাম হচ্ছে সিরাম। কি ভাই, সিরাম, যেখানে তঞ্চন ফ্যাক্টর থাকে না, তঞ্চন ফ্যাক্টর নেই। সো প্লাজমা আর সিরাম কিন্তু এক জিনিস না। প্লাজমা থেকে তঞ্চন ফ্যাক্টর চলে গেলে যেটা থাকে সেটা হচ্ছে সিরাম, যেটা রক্ত তঞ্চনে পিণ্ড থেকে বের হয়। আচ্ছা ভাইয়া, মিউকোপলিস্যাকারাইড কি, ওই যে শুরুতে বলেছি তুমি কথা শোনো না, যখন শর্করার সাথে প্রোটিন যুক্ত থাকবে সেগুলো হচ্ছে মিউকোপলিস্যাকারাইড। হ্যাপারিন এক ধরনের মিউকোপ্রোটিন বা মিউকোপলিস্যাকারাইড, ঠিক আছে মাই স্টুডেন্টস। ফ্যাক্টরগুলো ভূমিকা মুখস্থ করতে হবে, আমি যা বলছি তা মনে রাখবা, ইনাফ। ওকে, এখন আমরা এইখানে যাই, বইয়ে যাই। দেখো আমরা বইয়ের কোন কোন পর্যন্ত পড়লাম আজকে, আমরা এই পেজ পর্যন্ত গতকালকে পড়ছিলাম, এই পেজ পর্যন্ত। আজকে আমরা শুরু করলাম রক্ত তঞ্চন থেকে, ফ্যাক্টর পড়লাম, রক্ততঞ্চন প্রক্রিয়া পুরোটা পড়লাম এখান থেকে সুন্দর করে। এই জিনিসটা দেখো, এই জিনিসটাই তোমাদের আমরা পড়াইছি সুন্দর করে। এখন এখানে দুইটা কথা আছে, একটা রক্ততঞ্চন কাল আর একটা হচ্ছে তোমার রক্তক্ষরণ কাল। এটা তোমাকে একটু পড়ায় দিই, রক্ততঞ্চন কাল, রক্তক্ষরণ কাল। আসো, আচ্ছা কাহিনী কি দেখো, কাহিনীগুলো আবার ভিজুয়ালাইজ করো। রক্তনালী কেটে গেছে, রক্তনালী কেটে গেছে, রক্তপাত হয়েছে, রক্তপাত হচ্ছে। প্রথমে কি হয়, হিমোস্ট্যাটিক প্লাগ মানে প্লেটলেট প্লাগ তৈরি হয়, প্লেটলেট প্লাগ তৈরি হয়। তারপরে হইল রক্ততঞ্চন। এই যে রক্তনালী কেটে যাওয়া থেকে শুরু করে প্লেটলেট প্লাগ তৈরি হওয়ার যে মধ্যবর্তী সময়, এটা হচ্ছে রক্ত ক্ষরণকাল। কারণ এই যে প্লেটলেট প্লাগ যদি একবার তৈরি হয়ে যায়, তখন রক্তক্ষরণটা কমে আসে না, কমে আসে। এটা হচ্ছে স্বাভাবিকভাবে 1 থেকে 4 মিনিট। আর রক্ত কেটে গেছে, রক্তনালী, রক্তক্ষরণ কমছে, তারপর প্লাস্টার করছো, রক্ত তঞ্চন করছো, এই রক্ত কেটে যাওয়া থেকে শুরু করে রক্ত তঞ্চন পর্যন্ত যে সময়টা, এই যে টাইম গ্যাপটা, রক্তনালী কেটে যাওয়া থেকে শুরু করে রক্ত তঞ্চন পর্যন্ত, ফাইব্রিন পলিমার তৈরি হওয়া পর্যন্ত যে সময়, রক্ত তঞ্চন পিণ্ড তৈরি হওয়া পর্যন্ত যে সময়, এটাকে হচ্ছে
রক্ত তঞ্চন কাল, যেটা এক এক বইয়ে এক এক ভাবে দেওয়া। এক বইয়ে দেওয়া 4 থেকে 5 মিনিট, এই বইয়ে কি দেওয়া দেখি তো? এই বইয়ে মনে হয় 6 থেকে 8 মিনিট, এই বইয়ে 4 থেকে 5 মিনিটে দেওয়া আছে। ভালো বই। তাহলে ভাইয়া রক্তনালী কেটে যাওয়া থেকে শুরু করে রক্ত তঞ্চন পর্যন্ত সময়টাকে বলা হচ্ছে রক্ত তঞ্চন কাল, আর রক্তনালী কেটে যাওয়া থেকে শুরু করে প্লেটলেট প্লাগ তৈরি হওয়া পর্যন্ত সময়কে বলা হচ্ছে রক্তক্ষরণ কাল। তোমরা কি রক্ত তঞ্চন কাল, রক্তক্ষরণ কাল কোনোদিন ভুলবা? এই কনফিউশন কি তোমাদের মধ্যে অন্যান্য 98% স্টুডেন্টের মতো থাকবে? বলো, রক্তক্ষরণ কাল রক্ত তঞ্চন কালের যে পার্থক্যটা থাকবে না, তার মানে আমরা পারবো ইনশাল্লাহ। রক্তক্ষরণ কাল কি? কেটে যাওয়া থেকে শুরু করে প্লেটলেট প্লাগ। রক্ততঞ্চন কাল কি? কেটে যাওয়া থেকে শুরু করে রক্ততঞ্চনের যে সময়টা, এটা। ওকে, এখন আমরা একটু কনফিডেন্স বুস্ট আপ করি মাই ডিয়ার স্টুডেন্টস। আমরা আচ্ছা একটু দেখিয়ে দিই যে কোন জায়গা পর্যন্ত পড়লাম। আমরা এটা পড়েছি, তারপরে আমরা এই পেজেও পড়েছি, প্লাজমা এবং সিরাম কিন্তু পড়ে ফেলেছি। খেয়াল করো, আমি বলেছি প্লাজমা সিরাম এক না, ওরা আলাদা। প্লাজমা তো রক্তের জলীয় অংশ, সিরাম কি? রক্ততঞ্চন হওয়ার পর পিণ্ড থেকে যে জলীয় অংশ নির্গত হয় সেটা হচ্ছে সিরাম। সিরামে কোনো রক্তকণিকা আছে? নাই, কিন্তু প্লাজমাতে কিন্তু রক্তকণিকাগুলো ভেসে বেড়ায়। সিরামে কোনো প্রোটিন থাকবে না, কিচ্ছু নাই। প্লাজমাতে প্লাজমা প্রোটিন আছে, রক্ততঞ্চনের ফ্যাক্টর আছে। সিরামে একটা জিনিস বেশি, সিরাম কি এস দিয়ে লিখতে হয়, সেরাটোনিন কি দিয়ে লিখতে হয়, এস দিয়ে লিখতে হয়। সো মাথায় রাখবা, সেরাটোনিন সিরামে বেশি থাকে, এইটাই। প্লাজমা কি করে? পুষ্টি বর্জ্য পরিবহন করে। সিরাম হচ্ছে বিভিন্ন আয়ন পরিবহন করে। শেষ। আমরা এই পর্যন্ত পড়েছি, অর্থাৎ তোমার বইয়ে তুমি রক্ততঞ্চন থেকে শুরু করে লসিকার আগ পর্যন্ত আজকে ভালো করে পড়ে ফেললা। বইয়ে দাগায় রাখো যে ভাইয়া বলছে এটা পড়ে ফেলতে হবে। ক্লিয়ার? ও রাকিব বলছে প্লেট প্লাগ কি? ওই যে অনেকগুলা প্লেটলেট একে উপর উপর জমা পড়ে গেল, এটা হচ্ছে প্লেটলেট প্লাগ। আজকে আর সেকেন্ড হার্টটা বলবো না, এটা ওই অ্যাডভার্টাইজের মতো, আগামী ক্লাসে বলবো, রিক্যাপ করবো, কোনো সমস্যা নেই। আসো আগে একটু আমরা কনফিডেন্স বুস্ট আপ করি। এগুলো আনসার করতে থাকবে ঘেটাঘেট কনফিডেন্স বুস্ট আপের জন্য। ক্ষতস্থানে থ্রম্বোসাইটের ভাঙনের ফলে কোন উৎসেচক বা এনজাইমটি নির্গত হয়? থ্রম্বোসাইট মানে প্লেটলেট, কোনটা? কেমন? সেরাটোনিন একটা রাসায়নিক পদার্থ। প্লাজমিন। আচ্ছা, প্লাজমিন হচ্ছে ওই যে ফাইব্রিনকে যে ভাঙে, এটা হচ্ছে প্লাজমিন। ফাইব্রিনকে ভাঙার জন্য যে পদার্থ দরকার সেটা হচ্ছে প্লাজমিন। ফাইব্রিনকে ভাঙার জন্য লাস্টে তুমি শেভ করলে এটার জন্য দরকার প্লাজমিন। ওকে, এটা হচ্ছে গ, থ্রম্বোপ্লাস্টিন। গুড। তাহলে এটা কি এফএমবি অ্যাপ্রুভড? এফএমবি অ্যাপ্রুভড। আচ্ছা, নিচের কোন আয়নটি রক্ত জমাট বাঁধতে সহায়তা করে? দেখিতে পারো কিনা? একদম টাটকা প্রশ্ন, এটা ট্যাগ, এটা ট্যাগওয়ালা প্রশ্ন, বুঝছো? এটা একদম ট্যাগড। কোনো না কোনো পরীক্ষাটা পাবাই ইনশাল্লাহ। ক্যালসিয়াম 2+। স্যার আপনার ক্লাসকে নোট করতে হবে, ইওর চয়েস, কারণ তুমি তো স্মার্ট নোট পেয়ে যাচ্ছ, এবং আমার একটা বদ অভ্যাস বলো ভালো অভ্যাস বলো, আমি কষ্ট হয় তবু তোমাদের সুবিধার্থে এখানে সবকিছু লেখার চেষ্টা করি। মানবদেহে কোনটি সেরাটোনিন নামক রাসায়নিক পদার্থ ক্ষরণ করে? খেয়াল করে, আমরা বলেছি সেরাটোনিন, প্রথমে রিক্যাপে বলেছি অনুচক্রিকা সেরাটোনিন ক্ষরণ করে। থ্রম্বোপ্লাস্টিন উৎপাদনে সাহায্য করে কোনটি? প্রোকনভার্টিন, ক্রিসমাস ফ্যাক্টর, অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর। থ্রম্বোপ্লাস্টিন উৎপাদনে সহায়তা করবে হচ্ছে তিনটাই, অর্থাৎ ক্লটিং ফ্যাক্টর যারা আছে সবাই থ্রম্বোপ্লাস্টিনের বন্ধু, একই গোত্র। তো সবাই থ্রম্বোপ্লাস্টিনকে হেল্প করে যে ভাই থ্রম্বোপ্লাস্টিন তুমি তৈরি হও, কারণ তুমি তৈরি না হলে হ্যাপারিনকে আমরা কিছু করতে পারছি না। হ্যাঁ, রক্তের নোনতা টেস্ট, আর নোনতা টেস্ট জিহ্বার কোন পাশে হবে তোমরা জানো, অনেকে বলছো। গুড। স্বাভাবিক অবস্থায় রক্তনালীতে রক্ত জমাট বাঁধে না, কারণ কি? রক্ত প্রচন্ড গতিতে অবিরাম প্রবাহমান, হ্যাঁ প্রবাহমান থাকে, সে বলা যাবে না। রক্তে হ্যাপারিন নামক থাকে, প্রাকৃতিক রক্ততঞ্চন বিরোধী, সো এটাও কারেক্ট। রক্তনালী ভেতরের প্রাচীর অমসৃণ, নো নো নো, অমসৃণ না ভাই, মসৃণ থাকে, এই জন্য জমে থাকতে পারে না, সো এটা ভুল। তো 1 এবং 2। তো এই চ্যাপ্টারের প্র্যাকটিস কোশ্চেন 10টা পড়লাম আমরা, এমসিকিউ 10টাই পারতেছি না?
ইম্পর্টেন্ট কোশ্চেন, গত ক্লাসে আমরা 6টা কোশ্চেন পড়েছিলাম। এখন দেখি এই 7 নাম্বার কোশ্চেন থেকে আমরা পারি কিনা। রক্ত থেকে ফাইব্রিন তন্তু তৈরির প্রক্রিয়া মানে কি, রক্ত তঞ্চন প্রক্রিয়া, আমরা কি পারবো? এখন না পারলেও আরেকবার যদি পড়ি, ভাইয়ার কথাগুলো শুনে আমরা কি পারবো? পারলে বলো এফএমবি অ্যাপ্রুভড। হেপারিন হচ্ছে ভাই একটা প্রাকৃতিক অ্যান্টিকোয়াগুলেন্ট। ড্রিমার সামনের কিনারা দিয়ে আমরা নোনতা টেস্ট পাই। গুড, থ্যাংক ইউ। পারবো? পারবো কিনা? ইয়েস পারবো। তাহলে এফএমবি অ্যাপ্রুভড এটা, এই কোশ্চেন এটা আমরা পারবো। ডান। 8 না সিকিউটা দেখি তো ভাই, আসো। পিটা কি দেখো, ওই যে দ্বি অবতল চাকতির মতো, এটা হচ্ছে আরবিসি। এটা কি দেখো হেডফোনের মতো দানা আছে, মানে এটা ডাব্লিউবিসি। আর এটা কি ভাই, এই যে দুষ্ট চরিত্রটা যে রক্ত জমাট বাঁধায় ফেলে, অনুচক্রিকা। সিকের গ নাম্বারে আসতে পারে, দেখো উদ্দীপক উল্লেখিত আর, এই যে আর আর মানে কি, অনুচক্রিকা বা থ্রম্বোসাইট একটি গুরুত্বপূর্ণ শারীরবৃত্তীয় প্রক্রিয়ার সূচনা করে, প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। মানে অনুচক্রিকা কোন প্রক্রিয়ার সূচনা করে? অনুচক্রিকা এই যে রক্তনালী কেটে গেলে রক্ত তঞ্চন প্রক্রিয়ার সূচনা করে। তাই তুমি লিখবা আর হচ্ছে অনুচক্রিকা, এইটি রক্ততঞ্চন প্রক্রিয়ার সাথে জড়িত। নিম্নে রক্ততঞ্চন প্রক্রিয়াটি ব্যাখ্যা করা হলো। দেন ওই যে রক্ততঞ্চন প্রক্রিয়া ব্যাখ্যা করব। আমরা কি এটা পারবো মাই ডিয়ার স্টুডেন্টস? এটা কি আমরা পারবো? এটাও এফএমবি অ্যাপ্রুভড, আমরা পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, উত্তর দেওয়া আছে, আমরা পারবো। এটা দেখি তো ভাই, সিকিউ6 হৃদরোগ। আচ্ছা, এটা আমরা রক্ত, রক্তের একটা উপাদান 1 2 3। 1 নাম্বারটা দেখো অর্ধেক রক্তনালী বন্ধ হয়েছে, 2 নাম্বারে দেখো মোটামুটি সবটাই বন্ধ হয়ে গেছে, 3 নাম্বারে পুরোপুরি রক্তনালী বন্ধ হয়ে গেছে। উদ্দীপকের পি উপাদান কিভাবে ফাইব্রিন তন্তু তৈরি হয়? পি মানে কি, রক্ত। রক্তের মধ্যে কি আছে? অনুচক্রিকা আছে, সাথে ক্লটিং ফ্যাক্টর আছে। অর্থাৎ তুমি ব্যাখ্যা করবে এখানে রক্ত তঞ্চন কিভাবে হয়, কারণ রক্ত তঞ্চনের জন্য কি দরকার? ফাইব্রিন তন্তু দরকার। সো সেম জিনিস, রক্ত তঞ্চন প্রক্রিয়া ব্যাখ্যা করবে এখানে। পারবো? কেমন কনফিডেন্স বুস্ট আপ করতে হবে। মশা যখন রক্ত খায় হেপারিন ঠিকঠাক থাকে। ওটা তো রক্তনালীকে কেটে ফেলে না, বুঝছো? খুবই স্মল টিয়ার হয়, সেগুলা রিপেয়ার হয়ে যায়, সেগুলা রিপেয়ার হয়ে যায় তুমি বুঝে ওঠার আগেই, বুঝছো? খুবই স্মল রিপেয়ার হয়। এটা আমরা পারবো। ডান, এটা এফএমবি অ্যাপ্রুভড। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের একটা প্রশ্ন করেছিলাম যে তোমাদের মধ্যে কে কে ঢাকা মেডিকেল কলেজের কে 85 ব্যাচের সদস্য হতে চাও, সেটা হচ্ছে আজকে শিখবুঝিবি জানাবে। ঠিক আছে? আর আবারও মনে করা ইচ্ছে ক্লাসের শেষে, অবশ্যই অবশ্যই নিজেকে অনেক কনফিডেন্ট রাখতে হবে নতুন করে শুরু করার জন্য, যে অবস্থায় থাকো না কেন ঘুরে দাঁড়ানোর জন্য। সো আজকে এই পর্যন্ত থাক। আগামী শনিবার দিন তোমাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে আমার, দোয়া করো। দেন আমরা আবার এই জিনিসগুলো পড়বো, আবার রিক্যাপ করব, আবার ভালো করে পড়াশোনা করব। বাট কথা একটাই, ফিয়ারলেস মেথডে আমরা পড়াশোনা করব, ক্লাসের পড়া ক্লাসে শেষ করব। তো ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।